রিমঝিম নুহাসে যাবা, নীল ফিনিক ফোটা শাড়ি, নীল চুড়ি আর কাঠগোলাপ, বৃষ্টি বিলাস, দিঘি লীলাবতী আর তুমি, তুমি আর তুমি। কেমন হয় বলো তো? ত্রয়ী রীতিমতো চমকালো এমন এসএমএস দেখে। অচেনা নাম্বার থেকে নিঃসংকোচ লোভনীয় প্রস্তাব, কিন্তু সে যে ত্রয়ীকে বলেনি সেটা একদম ক্লিয়ার। রিমঝিমকে বলেছে, আর ওর নাম তো রিমঝিম নয়। এরপর থেকে ত্রয়ীর কেবলই কষ্ট হতে লাগলো, আর মনে মনে বলল, কেন আমার নাম রিমঝিম হলো না? কেন আমায় কেউ এইভাবে বলে না? হয় এ কপালে প্রেম নাই, নয়তো জগতেই প্রেম বলে কিছু নাই। সকাল সকাল এমন মেসেজ দেখে মেজাজ খারাপ হয়ে গেল। ওকে কেন কেউ এভাবে বলে না? একা একা গালি কপচাতে কপচাতে চা বানালো ত্রয়ী। মুখে দিয়ে দেখলো চা তো নয়, যেন গরম পানি। গরম পানিতে আদা নুন দিলে যেমন হয় ঠিক তেমন হয়েছে। মনে মনে বলল, সামান্য চাই বানাতে পারি না, এই জন্যই আমার প্রেম হয় না। মুখ বিকৃতি করে গরম পানি খেয়ে নিল। আবারও মেসেজ টোন বেজে উঠলো। হাতে নিয়ে মেসেজ অন করলো। আচ্ছা, তুমি ঘুমাচ্ছ এখনো? বেলা কত বাজে দেখছো? এত বেলা অবধি কেউ ঘুমাই বুঝি? ত্রয়ীর রাগটা চড়ে উঠল। এমন কেয়ারলেসময় এসএমএস দেখলে নির্ঘাত প্রেমে পড়ে যাব। নাম্বারে কল দিয়েই ফেললো, হ্যালো, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে। কেমন আছো রিমঝিম? সেটা আমি কিভাবে বলবো? তুমি কেমন আছো সেটা তুমি জানো না? আমি ভালো আছি। বেশ, কি বললাম বলো তো? নুহাসে যাবা? হ্যাঁ, যাব। আমার পছন্দের একটা জায়গা, না যাওয়ার প্রশ্নই আসে না। কবে যাবেন? আজই। তুমি কি সবকিছু ভুলে যাও? আজ হুমায়ুন আহমেদের জন্মদিন, ভুলে গিয়েছো? ও আচ্ছা, হুমায়ুন আহমেদ যেন কে? রিমঝিম, সকাল সকাল যোগ করছো? হুমায়ুন আহমেদ তোমার আমার সবার প্রিয় একজন মানুষ। এই জন্যই নামটা চেনা চেনা লাগে, ভুলেই গেছিলাম। আমার নাম যে রিমঝিম সেটাও বোধহয় ভুলে গেছি। কেন যেন মনে হচ্ছে আমার নাম রিমঝিম নয়। লোকটা শব্দ করে হাসলো। ত্রয়ীও হাসলো। সে ত্রয়ীকে রিমঝিম ভেবেছে ঠিকই, কিন্তু ত্রয়ী তো সে মেয়ে নয়। ভাবলো, এ ভুল ভাঙাবো নাকি এভাবে চলে যাব তার সাথে? সে হয়তো রিমঝিমকে মেসেজ পাঠাতে গিয়ে ভুলেই আমাকে পাঠিয়েছে, গেলে মন্দ হয় না, এটা ভেবে ত্রয়ী বলল, আমি রেডি হচ্ছি, আপনি থাকবেন কোথায়? তুমি দ্রুত রেডি হয়ে শাহবাগ মোড়ে চলে আসো। দ্রুত রেডি হতে পারবো না, আমি ধীরে ধীরে রেডি হব। আচ্ছা হও, তবুও আসো। কল কেটে দিয়ে নাচতে নাচতে রেডি হতে চলে গেল ত্রয়ী। বেশ ভালোই হয়েছে, এবার একটা মজা হবে। সে যখন ত্রয়ীকে দেখবে বিস্ময়ে কথা বলতেই ভুলে যাবে। তখন ত্রয়ী বলবে, আমাকে ভুলে গেলেন কিভাবে? আপনি কি সবকিছু ভুলে যান? রিমঝিম জেকে আজকে একটা হাস্যকর ব্যাপার ঘটবে। ত্রয়ী দ্রুত রেডি হয়ে চলে গেল শাহবাগ মোড়ে। মনটা দারুণ উৎফুল্ল। শাহবাগ মোড়ে সে আসুক, দেখা হলেই দারুণ মজা হয়। ও চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। নীল ফিনিক ফোটা শাড়ি ওর নেই, এমনকি কোনো শাড়িই নেই। একটা নীল জামা পরে এসেছে ও। স্নিগ্ধ শাহবাগ মোড়ে এসে কল দিল রিমঝিমের নাম্বারে। রিমঝিমের সাথে ওর ফেসবুকে পরিচয়। এরপর টুকটাক কথা, একটু বন্ধুত্ব। রিমঝিমের ফোন নাম্বার চাওয়ার পর সে এই নাম্বারটা দিয়েছে, কিন্তু নাম্বারটা ভুল দিয়েছিল ইচ্ছে করেই। স্নিগ্ধ কল দিলে ত্রয়ীর ফোন বেজে উঠল। ত্রয়ীকে দেখতে পেয়ে চোখ কপালে তুলে তাকালো স্নিগ্ধ। ছবিতে তো এমন দেখেনি, তাহলে কি অন্য কারোর ছবি দেখেছিল? অবশ্য ছবিতে স্পষ্ট করে দেখতেও পায়নি রিমঝিমের মুখটা। এ কারণেই বোধহয় চিনতে পারছে না। ছবিতে কেবলমাত্র সাইড প্রোফাইল দেখেছে। সে যাই হোক, রিমঝিম মেয়েটা সত্যি অনেক সুন্দর দেখতে। মাঝে মাঝে নক করলেই স্নিগ্ধ ছবি চাইতো, কিন্তু ত্রয়ী কোনো ছবি দিত না। ফোন নাম্বারটাও দিয়েছে অনেকবার রিকোয়েস্ট করার পর। তারপরেও যে সত্যি সত্যি আসবে সেটা ভেবেই অবাক লাগছে স্নিগ্ধর। এদিকে এটা যে রিমঝিম নয় সেটা স্নিগ্ধর মাথাতেই এলো না। ত্রয়ী ফোনে কথা বলে এগিয়ে এলো স্নিগ্ধর কাছে। স্নিগ্ধ হেসে বলল, তুমি এসেছো রিমঝিম? আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস না করলে আমি আবার ফিরে যাই। এই, না না, এত সাধনা করে আজকে তোমাকে দেখতে পেয়েছি, আর বলছো কি না চলে যাবে? তুমি যে কি! আমি আবার কি? তুমি ভালো একটা মেয়ে, কিন্তু একটু তেরা।
যেমন? এই যে সব সময় কেমন কেমন করো, তোমার কাছে ছবি চাইলে কখনোই দিতে না, অথচ আজকে বলা মাত্র আসলে। আমি তাতেই অবাক হয়েছি খুব, ভেবেছিলাম আসবে না। যাই হোক, নুহাসে যাবা শুনে যেতে ইচ্ছে করলো, তাই না? হ্যাঁ। ত্রয়ী আর কোনো কথা বলল না। ওর অবাক লাগছিল এটা ভেবে যে ছেলেটা কেন ওকে চিনতে পারলো না। এবার নিশ্চিত হয়ে গেল, তার মানে ছেলেটা আগে রিমঝিমের ছবি দেখেনি, তাই ওকে চিনতে পারলো না। যাক, এবার আরো মজা হবে তাহলে। দুজনে এসে গাজীপুরের বাসে উঠে পড়ল। পাশাপাশি সিটে বসে একবার একে অপরের দিকে তাকালো। স্নিগ্ধ ছেলেটার চেহারায় বেশ মাধুর্য আছে, লম্বা ফর্সা, আর চেহারায় একটা অন্যরকম শুভ্রতা ছড়িয়ে আছে। ত্রয়ী মনে মনে ভাবলো, ফাজলামি করে কথাবার্তা বললাম, আর সে না হয় ভুল করেছে, তাই বলে এভাবে বোকা বানিয়ে যাওয়াটাও কি ঠিক হচ্ছে? কিছু একটা বলতে যাবে, তখনই ছেলেটা পড়ল। আচ্ছা রিমঝিম, তোমার বাসায় যেন কি প্রবলেম হয়েছে বললে? থতমত খেয়ে গেল ত্রয়ী। এবার কি জবাব দেবে? ও তো রিমঝিম নয়, ও ত্রয়ী। আর এটা কিভাবেই বা বলবে যদি বকাঝকা দেয়? দেখলেই মনে হয় ছেলেটা খুব রাগী। ত্রয়ী বলল। বাস ছাড়বে কখন? স্নিগ্ধ জবাব দিল। জ্যামে আটকে গেছে, কতক্ষণ যে লাগে জ্যামটা ছেড়ে দিতে। কেন? না মানে একটা চিপস আনতে পারবেন মিস্টার টুইস্ট? স্নিগ্ধ বাসের জানালা দিয়ে একবার দোকান দেখার চেষ্টা করলো, তারপর বলল। আচ্ছা, আনছি, তুমি বসো, বাস ছেড়ে দেয় কিনা ভাবছি। কথাটা বলেই স্নিগ্ধ বাস থেকে নেমে গেল চিপস আনার জন্য। ত্রয়ী গালে হাত দিয়ে বসে বসে ভাবতে লাগলো কি বলা যায়, কিভাবে বলে আর কেমন করে বললে সে রাগ করবে না। ছেলেটার রাগী রাগী চেহারার কথা ভাবলেই ওর ভয় লাগছে। রাগী ছেলেদের মনটা নাকি অনেক ভালো হয়। ত্রয়ী ভাবলো যা হবার হবে, আগে নুহাস পল্লী থেকে ফিরে আসি, তারপর দেখা যাবে কেমন হয়। যদি ফিরে এসে বাসায় যাওয়ার সময় বলা হয় আমি রিমঝিম নই, আমি ত্রয়ী, তখন কেমন মজা হবে। ছেলেটা তো রেগে মেগে আগুন হয়ে যাবে একেবারে। ত্রয়ীর হাসি পেয়ে গেল এটা ভেবে, গালে হাত দিয়ে বসে রইল চুপচাপ। স্নিগ্ধ দুইটা চিপস আর এক গাদা চকলেট নিয়ে এসে ত্রয়ীর হাতে দিল। চিপস নিয়ে ত্রয়ী মিষ্টি করে হেসে বলল। থ্যাঙ্কস মশাই। স্নিগ্ধ সিটে বসে বলল। হ্যাঁ, এবার বলো তো, বাসায় কি প্রবলেম হয়েছে? কিসের প্রবলেম? স্নিগ্ধ অবাক হয়ে তাকালো ওর দিকে। নিজে বলেছিল ওর সমস্যা চলছে বাসায়, এখন আবার নিজেই বলছে কিসের প্রবলেম। আজব একটা মেয়ে মাইরি। ত্রয়ী বলল। আর একবার বলুন তো কিসের প্রবলেম? আমার কিছু মনে নেই তো। মনে নেই? তুমি এমন কেন বলো তো, তোমার কি কিছুই মনে থাকে না? অনেক কিছুই থাকে, আবার অনেক কিছুই থাকে না। যেমন আপনার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। আপনার নামটা যেন কি? স্নিগ্ধ অবাক হয়ে বলল। রিমঝিম, তুমি আমার নামটাও ভুলে গেছো? ও গড, এই মেয়েটা এমন পাগলি কেন? ত্রয়ী মুখ টিপে হাসলো। সে তো রিমঝিম নয়, রিমঝিম হলে তবে তো মনে থাকবে এসব। হাসতে হাসতে চিপস খুলে খেতে শুরু করলো। স্নিগ্ধর দিকে তাকিয়ে দেখলো ও হা করে চেয়ে আছে ওর দিকে, আর মুগ্ধ হয়ে কি যেন ভাবছে। ত্রয়ী একটা চিপস ঢুকিয়ে দিল স্নিগ্ধর মুখের ভিতর। তারপর স্নিগ্ধর মুখটা আরো ভ্যাবাচাকা টাইপের হয়ে গেল। সেই কাচুমাচু হওয়া মুখটা দেখে দারুণ মজা লাগছে ত্রয়ীর। ছেলেটা ইন্টারেস্টিং অনেক, আর দেখতেও মাশাল্লাহ বেশ মজা হবে মনে হচ্ছে। নুহাস পল্লীতে যাওয়ার জন্য হোতাপাড়ায় নেমে রিকশায় উঠে পড়ল ওরা দুজনে। ত্রয়ীর একদম গা ঘেঁষে বসেছে স্নিগ্ধ। ত্রয়ী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে তাকাচ্ছে। এদিকে কখনো আসেনি ও। গাজীপুর থেকে এদিকে আসার সময় অনেক শালবন চোখে পড়েছিল। সেসব দেখতে দেখতে ত্রয়ীর আনন্দ যেন আর ধরেই না। স্নিগ্ধ পড়ল। তুমি কি কখনো পাহাড়ে গিয়েছিলে? না যাইনি। আপনি গিয়েছিলেন? গিয়েছিলাম। একবার পাহাড়ে গেলে দেখবে আর ফিরতে ইচ্ছে করবে না। চারদিকে কত সুন্দর সবুজ। জানো, পাহাড়ের এক ধরনের গন্ধ আছে। ত্রয়ী মুগ্ধ হয়ে গেল স্নিগ্ধর কথায়, বলল। তাই? কেমন গন্ধ? একটা একটা অন্যরকম গন্ধ। এই গন্ধের জন্যেই পাহাড় আমাকে টানে। এত সুন্দর পাহাড় যে একবার গেলে আবারও যেতে চাইবে। সত্যি? আমার না এক্ষুনি যেতে ইচ্ছে করছে, ছুটে চলে যাই। সত্যি? যাবা কখনো? ইচ্ছে তো করে যেতে, কিন্তু কে নিয়ে যাবে আমায়?
আমার বাবাকে বললে তার সময়ই হয় না, আর আমার ভাইয়া এসব পছন্দই করে না। মেয়েদের ঘুরোঘুরি তার সহ্য হয় না। এখন একমাত্র ভরসা আমার স্বামী। বিয়ে হলে আশা করি ঘুরতে যেতে পারবো। স্নিগ্ধ হো হো করে হেসে বলল, বিয়ে করলে কে ঘুরতে নিয়ে যাবে তোমায়? তোমার বর? আমার বরের সাথে সব জায়গাতেই ঘুরতে যাব। তবেই হয়েছে তোমার ঘোরাঘুরি। বিয়ে হলে একেবারে সংসারের আয় উন্নতি করার জন্য উঠে পড়ে লাগবা, তখন আর কোথাও যেতেই মন চাইবে না। চাইবে চাইবে, আর আমি যাব। মন চাইবে ঠিকই, কিন্তু যাবা না। এই আমি বলে দিলাম, তুমি মিলিয়ে নিও। তুমি হবা কিপটা, আর তোমার বর হবে বোরিং। কোথাও ঘুরতে নিয়ে যাবে না। ত্রয়ী রেগে বলল, আপনি লোকটা অনেক খারাপ। আমি বারবার বলছি, কখনো আমিও ওরকম কিপটে হব না, আর আমার বড় ওরকম বোরিং হবে না। আমরা ঠিকই যাবো আর অনেক এনজয় করব, দেখে নিবেন। ত্রয়ীর ছেলে মানুষই রাগ দেখে হেসে ফেলল স্নিগ্ধ। মেয়েটা দারুণ বাচ্চা স্বভাবের, দেখতেও যেমন, মেয়েটার কথাবার্তাও সেরকম ছেলে মানুষই। এভাবে কথা বলতে বলতে ওরা নুহাস পল্লীতে পৌঁছে গেল। ভেতরে ঢোকার পর এক ছুটে গিয়ে মাঠের মাঝখানে ঘাসের উপর শুয়ে পড়ল ত্রয়ী। ঘাসের উপর হাত বুলাতে বুলাতে গড়াগড়ি খেতে লাগলো, আবার কখনো লাফ দিয়ে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। একটু পরেই আবার দাঁড়িয়ে নাচানাচি আরম্ভ করে দেয়। এরকম বাচ্চামি স্বভাবের মেয়ে কখনো দেখেনি স্নিগ্ধ। ও হেসে খুন হয়ে যাচ্ছে, আবার কখনো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে ত্রয়ীর দিকে। মেয়েটা মেসেজে সেরকম কথাই বলে না, অথচ এখানে কত সহজ সাবলীল ভাবে মিশে যাচ্ছে ওর সাথে। স্নিগ্ধ নিজেও গিয়ে ত্রয়ীর পাশে বসে পড়ল। ত্রয়ীর মাথার চুলগুলো দু হাতে নেড়ে চেড়ে দিয়ে পড়ল, পাগলি একটা মেয়ে, এত পাগলি কেন তুমি? এত সুন্দর কেন জায়গাটা? জানেন, আমি কখনো নিজের বাসা থেকেই বের হতে পারি না, এত চাপে থাকতে হয়, বিশেষ করে আমার ভাইয়ার জন্য। ভাইয়া একদমই বাইরে যাওয়াটা পছন্দ করে না। তাহলে আজকে আসলে কিভাবে? আজকে আসলাম আপনি বললেন বলে। আমাকে তো কেউ কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না, বাবা ভাইয়া কেউ না। প্রথম কেউ যখন বলল তখন মানা করে কি করে? স্নিগ্ধ হেসে বলল, বাসায় জবাব দেবে কি? কি আবার বলবো, এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তাই নাকি? আসুন ওই বৃক্ষ ঘরে উঠবো। ত্রয়ী রীতিমতো হাত ধরে টানতে টানতে স্নিগ্ধকে নিয়ে বৃক্ষ ঘরের দিকে এগুলো। মেয়েটা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর হাত ধরে টানছে স্নিগ্ধ। স্নিগ্ধ ওর সাথে দৌড়াতেই পারছে না। মেয়েটা সত্যি একটা পাগলি। ত্রয়ী দ্রুত গিয়ে গাছের নিচে দাঁড়ালো। স্নিগ্ধ গাছের নিচে পৌঁছানো মাত্রই ওর সাথে জেদ ধরে বসলো গাছের উপরের ওই ঘরটায় ওঠার জন্য। হুমায়ুন আহমেদ ওর প্রিয় লেখক। হুমায়ুন স্যারের এই নুহাস পল্লীও এত সুন্দর হবে সেটাও ও কল্পনাও করেনি। ক্রমশই উৎফুল্ল হয়ে উঠছে ত্রয়ী। বৃক্ষের উপরে ছোট ঘরটায় ওঠার জন্য নাচানাচি শুরু করে দিল। স্নিগ্ধ হাত ধরে ধরে গাছের উপরে উঠতে সাহায্য করলো ত্রয়ীকে। ত্রয়ী গাছের উপরে ঘরটায় ওঠার পর বসে পড়লো ধপ করে। ছোট্ট একটা ঘরে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থাকতে হয়। স্নিগ্ধ ওঠার পর বসতে গিয়ে ঠুক করে মাথায় ধাক্কা খেলো ত্রয়ীর সাথে। ত্রয়ী একটু এগিয়ে এসে বসতেই অনেক কাছ থেকে চোখাচোখি হয়ে গেল স্নিগ্ধর সাথে। স্নিগ্ধ ভয়ঙ্কর সুন্দর দুটো চোখের দিকে তাকিয়ে পাগল হয়ে যেতে ইচ্ছে করলো ওর। ছেলেদের চোখও এত সুন্দর হয়? স্নিগ্ধ বলল, কি দেখছো রিমঝিম? এই চোখে হারিয়ে যাওয়া যায়? তাই নাকি? কি আছে এই চোখে? সমুদ্র। স্নিগ্ধ একটু এগিয়ে এসে ত্রয়ীর মুখের একদম কাছে চলে এলো। এত কাছাকাছি থেকে ওর আগে কখনো পুরুষকে দেখেনি ত্রয়ী। বুকটা কেমন ধক করে উঠল। ধুকপুকানিটা হুট করেই বেড়ে গেল। স্নিগ্ধর শরীর থেকে একটা সুন্দর ঘ্রাণ আসছে। ছেলেদের শরীরে একটা অন্যরকম গন্ধ আছে, সেটা বিশ্বাস করতেই হলো আজকে। দারুণ মিষ্টি একটা সুবাস। স্নিগ্ধ গভীরভাবে তাকালো ত্রয়ীর চোখের দিকে। ত্রয়ী বলল, কি দেখছেন এইভাবে? তোমার চোখ দুটো কিন্তু অদ্ভুত সুন্দর, মায়াবী, কাজল কালো দুটো ভয়ঙ্কর সুন্দর চোখ। হয়েছে, এইভাবে বলতে হবে না। বারে, তুমি বলতে পারো আর আমি বলতে পারি না? না, পারেন না। মেয়েরা সব বলতে পারে, কিন্তু ছেলেদের সব কিছু বলতে হয় না। স্নিগ্ধ কিছু বলতে যাবে, তার আগেই ত্রয়ী ওই ঘরটা থেকে বের হয়ে গাছের উপরের ডালগুলোর দিকে যেতে চেষ্টা করলো। স্নিগ্ধ বের হয়ে ওর হাত ধরে এগিয়ে নিয়ে গাছে উঠতে সাহায্য করলো ওকে। তারপর জিজ্ঞেস করলো, তোমাকে আমি নীল ফিনিক ফোটা শাড়ি পরে আসতে বলেছিলাম না?
আমার ওরকম শাড়ি নাই। ইনফ্যাক্ট আমার কোনো শাড়িই নাই। সত্যি নেই? মিথ্যে বলে লাভটা কি আমার শুনি? আমার সত্যিই শাড়ি নেই কোনো। আহারে, মন খারাপ করো না, তোমাকে শাড়ি কিনে দেবো একটা। ত্রয়ী উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি আমাকে শাড়ি কিনে দিবেন? শুধু শাড়ি? না, শাড়ি পরতে যা যা লাগে সবই কিনে দেবো। ত্রয়ী একটু কাছে এসে জিজ্ঞেস করলো। শাড়ি পরতে কি কি লাগে মশাই? স্নিগ্ধ হেসে বলল। ব্লাউজ, পেটিকোট আর ত্রয়ী আরো একটু কাছে এগিয়ে এসে বলল, আর আরো অনেক কিছুই। থাক, ওসব বলতে হয় না। লজ্জা পেয়ে মিষ্টি করে হাসলো ত্রয়ী। স্নিগ্ধকে ওর খুবই ভালো লাগছে। কেন যেন স্নিগ্ধর প্রতি অন্যরকম একটা মায়া জন্মে যাচ্ছে ওর। একদিনেই মাত্র কয়েক মুহূর্তের পরিচয়ে কতটা আপন মনে হচ্ছে ছেলেটাকে। মজা করতে এসে ছেলেটাকে যদি মনে ধরে যায় কেমন হবে? ভালোই হবে, কিন্তু টেনশনের ব্যাপার হচ্ছে স্নিগ্ধকে যদি সত্যটা বলা হয় যে ত্রয়ী রিমঝিম নয়, রেগে এক থাপ্পড় বসিয়ে দেবে না তো? আনমনা হয়ে এসব ভাবছিল ত্রয়ী। স্নিগ্ধর গলা শুনে চমকে উঠল। স্নিগ্ধ ওকে হাত ধরে ধরে নামালো বৃক্ষ ঘর থেকে। এরপর বৃষ্টি বিলাস, ভূত বিলাস, দিঘির লীলাবতী সব ঘুরে ঘুরে দেখালো ওকে। দিঘির লীলাবতীর ঘাটে বসে অনেকক্ষণ চুপ করে আকাশের দিকে চেয়ে রইল স্নিগ্ধ। আর ওর স্নিগ্ধ মুখ ও স্নিগ্ধ চোখের দিকে তাকিয়ে বুকের ধুকপুকানিটা বেড়ে গেল ত্রয়ীর। ছেলেটা কত সুন্দর, মনটাও অনেক নির্মল ওর, কত সাবলীলভাবে মিশে গেল ওর সাথে। বিকেল গড়িয়ে এলে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে এলো ওরা। নুহাস পল্লী থেকে ফেরার পথে পুরোটা রাস্তা বকবক করে স্নিগ্ধর মাথা খারাপ করে দিল ত্রয়ী। স্নিগ্ধর বুকের ভেতরটাও তোলপাড় হতে শুরু করেছে। বাসার পথে এসে ত্রয়ী বলল, মেয়েটুকু পথ একাই যাই, আপনাকে আর যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও আর নিজের দিকে খেয়াল রেখো, কেমন? অবশ্যই, আর আপনিও রাখবেন। স্নিগ্ধ মাথা দুলালো। ত্রয়ী এক পা এগিয়ে পিছন ফিরে আবারও স্নিগ্ধর মুখের সামনে এলো। তারপর চোখে চোখ রেখে বলল, একটা কথা বলবো মিস্টার স্নিগ্ধ? স্নিগ্ধ মাথা নেড়ে পড়ল। হ্যাঁ বলো। আমি আপনার রিমঝিম নই, আমি ত্রয়ী। আপনি আসলে রং নাম্বারে ডায়াল করে ফেলেছেন। খুব সম্ভবত রিমঝিম আপনাকে ভুলভাল নাম্বার দিয়েছিল। আমি সত্যিই রিমঝিম নই। স্নিগ্ধ একদম হাঁ করে চেয়ে রইল। কি বলছে এসব? কিছুই বুঝতে পারছে না। রিমঝিম নই, ত্রয়ী। রীতিমতো মাথা ঘুরতে শুরু করেছে ওর। ত্রয়ী নাচতে নাচতে বাসার পথের দিকে চলে গেল, কিন্তু স্নিগ্ধ চিন্তিত মুখে চেয়ে আছে। এসবের মানে কি? কিছুই মাথায় ঢুকছে না। সে রিমঝিম নয়, ত্রয়ী। তাহলে সারাদিন এভাবে নুহাসে ঘোরাঘুরি করে একসাথে জার্নি করে ওর মাথাটা খারাপ করে দেওয়ার কোনো মানে হয়? অদ্ভুত একটা মেয়ে। ভেবে ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে। ত্রয়ীকে খুব ভালো লেগেছে ওর, কিন্তু ত্রয়ীর আগে রিমঝিমকে ভালো লেগেছিল। তাহলে রিমঝিম ভেবে ত্রয়ীকে আপন করে নিয়েছিল ও। এখন ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? ত্রয়ীর প্রতি এক ধরনের রাগ জন্মাচ্ছে, ভালো লাগাও জন্মাচ্ছে। আবার রিমঝিমের প্রতিও এক ধরনের রাগ জন্মাচ্ছে। ভুলভাল নাম্বার দেওয়ার কি দরকার ছিল ওর? রাগে ফুসতে ফুসতে ফেসবুকে লগ ইন করলো স্নিগ্ধ। ইচ্ছে মতো বকা দিতে হবে রিমঝিমকে। কিন্তু ফেসবুকে ঢুকে দেখলো রিমঝিম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। এটা দেখে আরো রাগ উঠে গেল ওর। কিছুতেই রাগ সামলাতে পারলো না। এরকম করার কোনো মানে হয়? নিজের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আমাকে ভুলভাল নাম্বার দেওয়া হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারলো না। বলে তো কোনো লাভই নেই। সরাসরি রিমঝিমকে ব্লক করে রেখে দিল। রাগ কিছুতেই কমছে না। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে ফ্রেশ মাইন্ডে এসে রুমে বসলো। এখন একটু ভালো লাগছে ওর, কিন্তু মেজাজ এখনো গরম হয়ে আছে। মেয়েরা এত স্বার্থপর আর অদ্ভুত চরিত্রে কেন হয়, সেটার উত্তর খুঁজছে ও। একটা মানুষকে রং নাম্বার দিয়ে একজন বোকা বানালো, আরেকজন রং নাম্বারে কথা বলেও অচেনা একজনের সাথে ঘোরার জন্য রেডি হয়ে চলে এলো। মেয়েদের সাথে কখনোই পারা গেল না, এরা আজীবন অদ্ভুতই থেকে গেল। শুয়ে শুয়ে এসব ভাবছে আর রাগটা কমানোর চেষ্টা করছে। ফোনে টুং করে একটা SMS এলো। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো ত্রয়ীর নাম্বার থেকে মেসেজ। সেটা অন করে দেখলো লেখা সরি। রাগ করা উচিত নাকি হাসা উচিত বুঝতে পারছে না স্নিগ্ধ। রাগ ঝাড়ার জন্য হলেও একবার ফোন দেওয়া দরকার ত্রয়ীকে। আকাশ সমান রাগ নিয়ে ঝাড়ি দেওয়ার জন্য কল দিল ত্রয়ীকে,
কিন্তু রিসিভ করে ত্রয়ী গান গাইতে আরম্ভ করলো। তুমি আর তো কারো নাও, শুধু আমার। যত দূরে সরে যাও, রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। গান থামালো ত্রয়ী, কিন্তু গান শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে স্নিগ্ধ। এত সুন্দর করে গান গাইতে পারে মেয়েটা। গান শুনে সমস্ত রাগ নিমিষেই উদাও হয়ে গেছে, মুক্ত হয়ে বলল, বাহ, এত সুন্দর করে গাইতে পারো তুমি। তাই নাকি? গান ভালো লেগেছে? খুব। আরেকটা শোনাবা? আচ্ছা। ত্রয়ী আবারও গান ধরলো। গানটা শেষ করে জিজ্ঞেস করলো, কেমন লাগলো? আমি ইমপ্রেসড। তুমি গান প্র্যাকটিস করো না কেন? না, অন্য কাউকে গান শোনাবো না তো। আমি তো গান শোনাবো শুধুমাত্র আমার স্পেশাল মানুষটাকেই। হা, তাই নাকি? আমি বুঝি তোমার স্পেশাল মানুষ? অবশ্যই। আমায় দিঘি লীলাবতীর জল ছুঁইয়ে আনলেন। অবশ্যই আপনি আমার স্পেশাল মানুষ, তাই না? এবার বলো তো, কেন মিথ্যে মিথ্যে আমার সাথে নুহাসে গেলা? আজব তো, আমি কখন মিথ্যে মিথ্যে গেলাম? আমি কি সত্যি সত্যি যাইনি আপনার সাথে? তা গিয়েছো, কিন্তু এভাবে বোকা বানানোর কোনো দরকার ছিল? আমি কি আপনাকে একবারও বলেছি আমি রিমঝিম? ভাবুন তো, মনে করে দেখুন, কখনো কি বলেছিলাম আমি রিমঝিম? স্নিগ্ধ একটু থ মেরে গেল, বলল, না তো, সেটা তো বলনি। কিন্তু তুমি যখন রিমঝিম নাও, তাহলে যাওয়ার কি দরকার ছিল? বারে, আপনি ফোন করে আমায় ডাকলেন বলেই আমি গেলাম। আমি তো আর ভুল করিনি। তাও ঠিক, আমি ফোন করে বলেছিলাম। সে যাই হোক, কাজটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, তাহলে ফোন রাখুন। স্নিগ্ধ থতমত খেয়ে বলল, ফোন কেন রাখবো? একটু কথা বলি। না, যতটুকু না, যেহেতু কাজটা ঠিক করিনি, কাজেই আপনার এখন ফোন রেখে দেওয়াই উচিত। আমি আর কখনো আপনাকে ফোন দিব না। ভালো থাকবেন আর আমাকে মাফ করে দিবেন। কথাটা বলে কল কেটে দিল ত্রয়ী। স্নিগ্ধ ভ্যাবাচাকা খেয়ে বসে রইল। এটা আবার কেমন মেয়ে রে বাবা, সে নিজে দোষ করে আবার নিজে রাগ দেখিয়ে রেখে দিল। কিন্তু ওর কথা শুনতেই অনেক বেশি ভাল লাগছিল স্নিগ্ধর। যদিও মেয়েটার প্রতি রাগ হচ্ছিল, কিন্তু রাগ করে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না। পুনরায় কল দিল স্নিগ্ধ। দুবার রিং হওয়ার পর রিসিভ করলো ত্রয়ী। রিসিভ করে বলল, কেন ফোন করেছেন? তোমার রাগ দেখার জন্য। আমি কাউকে ফ্রিতে রাগ দেখাই নাই। হা, তাহলে বিনিময়ে কি করতে হবে? বেশি কিছু না, আপাতত একটা নীল ফিনিক ফোটা শাড়ি গিফট চাই। আমার শাড়ি পরতে খুব ইচ্ছে করছে। আমার রাগ ভাঙানোর ভালোই উপায় জানা আছে তোমার দেখছি। বারে, জানতে হবে না। হাজার হলেও আমি আপনার স্পেশাল মানুষ। স্নিগ্ধ হেসে ফেল ওর কথাই। তারপর বলল, কি করছিলে? ঘাস কাটছিলাম। আপনি? ঘাস কাটছিলে মানে? আরে বুদ্ধু, ঘাস কাটার মানে কি সেটাও জানেন না? অকাজকে বলে ঘাস কাটা। আমার কোনো কাজই নেই এখন। তাই নাকি? আমার জানা ছিল না। আপনার আরো অনেক কিছুই জানা নেই। আপনি একটা রামগরুরের ছানা। কি? দেখো, আমার আব্বাকে রাম গরু বলবা না। 100 বার বলবো, 1000 বার বলবো। আপনার শুনতে খারাপ লাগলেও ফোন রাখুন। বাই। স্নিগ্ধ মুচকি হাসলো কথাটা শুনে। যদিও অন্য কেউ বলে প্রচন্ড রাগ হতো, কিন্তু ত্রয়ীর মুখে শুনে একটু রাগ হচ্ছে না ওর, বরং ভালো লাগছে শুনতে। মেয়েটা অনেক সুন্দর করে কথা বলে। কথা বলার সময় হাত নেড়ে নেড়ে চোখ পিটপিট করে। দারুণ ভালো লাগে ওর। স্নিগ্ধ বলল, আচ্ছা, কাল দেখা করো আমার সাথে, শাড়ি কিনে দিব। ত্রয়ী উচ্ছ্বাসিত হয়ে বলল,
সত্যি? হ্যাঁ সত্যি, নীল ফিনিক ফোটা শাড়ি, নীল চুড়ি আর যা যা চাও সবই কিনে দেব। আচ্ছা ঠিক আছে, দারুণ মজা হবে তাহলে। আমি শাড়ি পরে ঘুরতে যাব। কোথায় নিয়ে যাবেন আমায়? ত্রয়ীর আনন্দ দেখে হাসি পেয়ে গেল স্নিগ্ধর। হাসতে হাসতে বলল, তুমি এখনো বাচ্চাদের মতো করো, যেন একেবারে ছোট বাচ্চাটি আছো। হ্যাঁ আছি তো। আমার কোনো কিছুর সাইজ কি বড়দের মতো? আমি কিভাবে বলবো? আমি কি কিছু দেখেছি নাকি? কি? ছি ছি, বাজে লোক আপনি। স্নিগ্ধ হো হো করে হাসি শুরু করে দিল। লজ্জায় কুকড়ে যাচ্ছে ত্রয়ী। কথা বলতেও লজ্জা লাগছে ওর। এদিকে স্নিগ্ধ হাসি থামাচ্ছে না, হো হো করে হেসে চলেছে সমানে। ত্রয়ী বলল, মন তো আপনি লোকটা খারাপ আছেন। তাই? হ্যাঁ, আমি তো খারাপই, বহুত খারাপ, জানো না? জানি, খারাপ লোকটার হাসির শব্দ কিন্তু দারুণ। স্নিগ্ধ আবারও হা হা করে হাসতে লাগলো। ত্রয়ী মুখ বেঁকিয়ে বলল, খালি হাসে। আমি রাখলাম ফোন। কথা বলে 1 সেকেন্ডও দেরি করলো না, টুক করে কল কেটে দিল। স্নিগ্ধ ফোন রেখে দিয়ে হাসতে শুরু করলো। মেসেজ করে পাঠিয়ে দিল আগামীকাল কোথায় দেখা করতে হবে। আরো ভালো করে বলা উচিত ছিল, কিন্তু স্নিগ্ধ জানে তবুও ত্রয়ী আসবে, ঠিকই আসবে। মেয়েটা একটু আলাদা, উচ্ছল কিশোরী বলা যায়। একটু আগেই কতটা রাগ নিয়ে ওকে কল দিল স্নিগ্ধ, অথচ এখন সমস্ত রাগ ভ্যানিশ করে দিয়েছে একেবারে। পাগলি একটা। অনেকক্ষণ ধরে ত্রয়ীর অপেক্ষায় আছে স্নিগ্ধ। সারাটা রাত কেটেছে ব্যাকুলতা আর অস্থিরতায়। ত্রয়ীর উচ্ছলতা, মায়াবী মুখ সবকিছুকেই প্রচন্ড মিস করেছে ও। মেয়েটা কখন যে আসবে তারই প্রতীক্ষায় পথ চেয়ে আছে স্নিগ্ধ। হঠাৎ পেছন থেকে কেউ ঘেউ করে উঠল। লাফিয়ে উঠে পিছন দিকে তাকানো মাত্র ত্রয়ী হো হো করে হেসে উঠল। স্নিগ্ধও ত্রয়ীর পাগলামি দেখে না হেসে পারল না। ত্রয়ী একটা সাদা রঙের জামা পরে এসেছে। আজ ওকে নীল ফিনিক ফোটা শাড়ি কিনে দেওয়ার কথা। ব্যস্ত হয়ে স্নিগ্ধ বলল, আচ্ছা চলো তাহলে, শাড়ি দেখবে না? ত্রয়ী এক পলক স্নিগ্ধর দিকে তাকিয়ে থাকার পর মুচকি হেসে বলল, আপনি একটা কিউট মাইরি। আবারে হেসে ফেল স্নিগ্ধ। রিক্সা ডেকে উঠে পড়ল দুজনে। একসাথে মার্কেটে ঘুরে ঘুরে শাড়ি কেনা, চুড়ি ও টিপ কেনা হয়ে গেলে টুকটাক গল্প করতে করতে যে যার মতো ফিরে যায় বাসায়। ত্রয়ীকে বিদায় দেওয়ার পর থেকেই স্নিগ্ধ মনে হতে লাগলো আজকে একসাথে খাওয়া দাওয়া করা হয়নি। এতটা সময় একসাথে কাটিয়ে নিশ্চয়ই মেয়েটার খুব খিদে পেয়েছিল, কিন্তু ওকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা মোটেও মনে ছিল না। এটা কোনো কথা হলো? একটা ছেলে হয়ে এটা কিভাবে ভুলে যায় ও? দূর তো আবার দেখা করতে হবে, আর এবার অবশ্যই রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে ওকে। বাসায় ঢুকলো ত্রয়ী। বাসায় ঢোকা মাত্র মামি চেঁচামেচি কানে আসলো। ত্রয়ীর হাতে শপিং ব্যাগ দেখে উনি দৌড়ে এসে বললেন, এগুলো কি আবার? কার জন্য কি কিনলি? টাকা পাইলি কই? ত্রয়ীর মুখটা শুকিয়ে গেল। এই ভর দুপুরে মামির বাসায় থাকার কথা না। মামি বাসায় আছে জানলে অবশ্যই ব্যাগটা লুকিয়ে বাসায় আসতো। আসলে ত্রয়ীর মামা মামির কাছেই মানুষ। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করেন। সৎ মায়ের হাতে পড়ার ভয়ে নানা নানি ওকে নিজেদের কাছে এনে রাখেন, কিন্তু সেই নানা নানিও যখন ওপারে চলে গেলেন তখন ত্রয়ীর দায়ভার এসে পড়ল বড় মামার উপর। বড় মামা ভালো মানুষ হলেও মামি অনেক কঠিন, হিংসুটে আর খুবই কৃপণ। উনি ত্রয়ীর সাথে বেশিরভাগ সময় ভালো আচরণ করলেও মাঝে মধ্যে খুব কঠোর হয়ে ওঠেন। হিংসায় ফেটে পড়েন কখনো কখনো, আবার বিরক্ত হয়ে ওঠেন ত্রয়ীর ওপর। আজকেও কৌতূহলী চোখে তাকাচ্ছেন ত্রয়ীর দিকে। ত্রয়ী দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, মামি এইগুলা একটু। আর কিছু বলতে পারলো না। মামি এসে ব্যাগটা নিয়ে বলেন, দেখি কি কিনছিস। ত্রয়ীর বুকের ভেতরটা ঢিপঢিপ শুরু করে দিল। এমনিতেই মাঝে মাঝে মামি খুব হিংসে মনোভাবী হয়ে যায়। আজকে যদি আবার রেগে যায় তাহলে কপালে খারাপ আছে। মামি ব্যাগ খুলে শাড়ি বের করলেন। শাড়িটা দেখে চোখ কপালে উঠে গেল। খুশিতে চোখ দুটো চকচক করে উঠল ওনার। এত আর দামি শাড়ি, এরকম সুন্দর শাড়ি অনেকদিন দেখেননি উনি। মুগ্ধ হয়ে বললেন, এটা কিনলে কিভাবে? এত সুন্দর শাড়ি তোর পছন্দ আছে, দারুণ জিনিস কিনছিস তো। ত্রয়ী হাসার চেষ্টা করলো। মামি খুশি হয়েছেন এটাই অনেক। কিন্তু এরপর মামি বলেন, এত টাকা পাইলি কই? কই পাইলি এত টাকা বলতো? ত্রয়ী আমতা আমতা করতে লাগলো। মামি আবার জিজ্ঞেস করলেন, বল। এমনিতে সংসারে যত খরচ একাই সামলাতে হয়, একটু তো মাঝে মধ্যে বাজার টাজার করতেও পারিস, তা বাদ দিয়ে এসব কিনিস? এত দামি শাড়ি
ত্রয়ী এবার আর চুপ থাকতে পারলো না, বলল। মামি, এটা আমাকে একজন গিফট দিয়েছে। মামি চোখ কপালে তুলে বললেন, গিফট? তোকে আবার কে গিফট দিল? সে কি ছেলে নাকি মেয়ে? ত্রয়ী নিশ্চুপ। এখন যদি ছেলের নাম বলা হয় তাহলে মামি আবার ঝামেলা করবেন। ও বলল, মামি আমার বান্ধবী দিয়েছে। বান্ধবী? বড়লোক বান্ধবী? হ্যাঁ মামি, বড়লোক, আর ওর জন্মদিনে অনেক শাড়ি পেয়েছে, আমাকে ভালোবাসে খুব, তাই একটা দিয়েছে আমাকে। ও আচ্ছা, ভালোই করেছে। সবসময় এরকম মেয়ের সাথে মেশা দরকার, বুঝলি? তাই গিফটের শাড়ি যখন ভালোই তো, ধর নিয়ে যা। ত্রয়ী মনে যেন লাড্ডু ফুটে উঠল। শাড়ি নিয়ে সোজা রুমে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা গায়ে জড়িয়ে নিজেকে দেখলো কিছুক্ষণ, তারপর মনে মনে হাসলো। স্নিগ্ধ ছেলেটা সত্যিই বেশ অদ্ভুত। কেমন হুট করে শাড়ি কিনে দিল। গোসল করে এসে একবার পরে দেখতে হবে কেমন মানিয়েছে। ত্রয়ী শাড়ি বিছানার উপর রেখে গোসল করতে গেল। বাথরুম থেকে বের হওয়া মাত্র দেখলো মামি ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছেন। অবাক হয়ে ত্রয়ী বলল, মামি, শাড়িটা ভালো লাগছে, পরলাম। শোন না, একটু বেড়াতে যাচ্ছি তোর আন্টির বাসায়, শাড়িটা পরে যায়, কি বলিস? আচ্ছা মামি যাও। তোর মামা আসলে খাবার খেতে দিস কেমন? পিকলুকে সাথে নিয়ে যাচ্ছি। আচ্ছা। মামি ঘর থেকে বের হয়ে গেলেন। একটা জোরে নিঃশ্বাস পেল ত্রয়ী। কিছু করার নেই, পড়েছি যখন পড়ুক, কিন্তু এই শাড়িটার ফেরত পাওয়া যাবে কিনা সেটাই ভাববার বিষয়। আবার একটা দীর্ঘশ্বাস। মামি এসে বলে গেলেন আজকে রাতে উনি নাও ফিরতে পারেন। রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে ফোনে কথা বলছিল ত্রয়ী। স্নিগ্ধ শব্দ করে হাসছে ও দুষ্টামি ভরা কথা শুনে। হাসতে হাসতে ফেটে পড়ছে যেন। ত্রয়ী কথা কথাই বলে ফেলল, আজকে মামি বাসায় নেই, মামাও এখনো ফেরেননি। মামা মাঝে মাঝে রাত 2টা-3টাতেও ফেরে, কখনো ফেরে না। আজকে একেবারে একা বাসায়। স্নিগ্ধ বলল, কি বলো, আমি আসি তাহলে? ত্রয়ী একটু নিচের ঠোঁটটা টিপে পড়ল। আপনি কিভাবে আসবেন? অনেক রাত হয়েছে তো। তো তুমি একা একা আছো, আমি এসে তোমাকে সঙ্গ দেই। আপনি এসে যদি কোনো সুযোগ নেন? কিসের সুযোগ? উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে? আজব তো, কিসব উল্টাপাল্টা করব? বুঝেন না, একটা ছেলে একটা মেয়েকে কি উল্টাপাল্টা করে? আমি ওসব করব কেন? আপনি কি ছেলে নন? ও রিমঝিম, আমি ওরকম ছেলে নই। আমি রিমঝিম নই, আর সব ছেলেই ছেলে। রিমঝিমকে একা পেলে তারা পুরুষত্ব ফলাবেই। আমি যদি না ফলাই? তাহলেই বুঝবো আপনি সত্যিকার মানুষ। আর যদি উল্টাপাল্টা কিছু করে চলেই যান, তখন আমার কিছু করার থাকবে? স্নিগ্ধ একটু ভেবে পড়ল, আচ্ছা যাও। যাব না। ঠিক আছে, আশা লাগবে না। এরপর অন্য প্রসঙ্গে চলে গেল। এরপর স্নিগ্ধ হঠাৎ বলল, আচ্ছা আমি যদি আবার ছোট বোনকে সাথে নিয়ে আসি তাহলে তো সমস্যা হবে না আশা করি? ত্রয়ী অনেকটা অবাক হয়ে পড়ল। সত্যি? কত বড় সে? তোমার বয়সী। নিয়ে আসি। ও রাতে ঘুরতে খুব ভালোবাসে, অনেক ফ্রি আমার সাথে, বললেই যাবে সাথে। ত্রয়ী একটু চুপ থেকে পড়ল। একটু দাঁড়ান, মামাকে ফোন দিয়ে দেখি। ত্রয়ী মামাকে ফোন করার পর মামা জানালো সে আজকে রাতে ফিরবে না। ত্রয়ী স্নিগ্ধকে ফোন দিয়ে পড়ল, আচ্ছা চলে আসুন, আপনারা আজকের রাতটা থেকে সকালে যেতে পারবেন। সারা রাত জমিয়ে আড্ডা দিতে পারবো। স্নিগ্ধ এক লাফে উঠে পড়ল। জোরে ডাক চালো ছোট বোন স্নিগ্ধর নামে। স্নিগ্ধকে দেখে কিছুক্ষণ থ মেরে গেল ত্রয়ী। স্নিগ্ধা কথা বলার পর চমকে উঠল। স্নিগ্ধা হাসতে হাসতে বলল, হাই আপু। ত্রয়ী মাথা ঝাঁকিয়ে হাসার চেষ্টা করলো। স্নিগ্ধা মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে। ত্রয়ী বলল, কেমন আছেন আপনারা? স্নিগ্ধ বলল, বাইরে দাঁড়িয়ে রেখে কথা বলবে নাকি? ত্রয়ী লজ্জা পেয়ে পড়ল, সরি, আসুন। ভয় পাচ্ছ এখনো? না না, ভয় পাবো কেন? ভয় পেলে পাও, অসুবিধা নেই, কিন্তু ভয় পাওয়ার একটা যুক্তি দেখাতে পারবা? আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে তোমার বখাটে মনে হয়? আমি একটা নিষ্পাপ বাচ্চা। স্নিগ্ধা স্নিগ্ধর দিকে ফিরে পড়ল। ভাইয়া তুই বাচ্চা? স্নিগ্ধ বোনের মাথায় একটা টোকা মেরে পড়ল। হ্যাঁ বাচ্চাই তো। তাহলে আমি কি? তুই তো বুড়ি। শুরু হয়ে গেল দুই ভাই বোনের মধ্যে খুনসুটি। ত্রয়ী দেখছে আর হাসছে। এরকম খুনসুটি যদি এ বাড়িতে প্রতিদিন হতো কতই না ভালো হতো।
কত সুন্দর দুষ্টামি করছে দুই ভাই বোন মিলে। ওর তো কেউ নেই, দুষ্টামি করার মতো কেউ নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ত্রয়ী। ওর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধ জিজ্ঞেস করলো, কি ভাবছো? কিছু না, আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। এই সময় কেউ নাস্তা খায়? তাহলে কি খায়? স্নিগ্ধ শয়তানি হাসি হেসে বলল। সেটা তো বলা যাবে না। দু ভাই বোন হেসে উঠল শব্দ করে। ত্রয়ীও হাসলো। এরপর ওদেরকে বসিয়ে রেখে 3 কাপ কফি নিয়ে আসলো। কফিতে চুমুক দিতে দিতে স্নিগ্ধ বলল, কি নিয়ে এত মন খারাপ তোমার? ত্রয়ী মাথা ঝাঁকিয়ে বলল, আরে না না, মন খারাপ কেন হবে? আমার মন খারাপ না, আসলে ভাবছিলাম আমার যদি এরকম একটা ভাই থাকতো যার সাথে অনায়াসে এভাবে দুষ্টুমি করতে পারতাম। ও আচ্ছা, আমাকে ভাই বানিয়ে ফেলো, প্রতিদিন এসে দুষ্টুমি করে যাব। হা হা হা। এই বাড়িতে ওরকম সুযোগ নেই। তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাই তোমাকে, কি বলিস স্নিগ্ধা? স্নিগ্ধা বলল। হ্যাঁ ভাইয়া, একেবারে পার্মানেন্ট করে নিয়ে যাব। বলে দুই ভাই বোন আবারও হাসি শুরু করলো। ত্রয়ী মুখ বেঁকিয়ে বলল, হাসছেন কেন এভাবে? সে তুই বুঝবে না। আচ্ছা ওসব ছাড়ো, এখন তুমি আমার জন্য একটা কাজ করতে পারবা কষ্ট করে? বলুন, কষ্ট হলেও পারবো। তুমি শাড়িটা পরে আসো তো কষ্ট করে। কথাটা শুনতে খুব ভালো লাগলো। মুহূর্তে মন খারাপ হয়ে গেল ত্রয়ীর। শাড়ি তো মামি পরে গেছে, তাহলে এখন কি বলবে ওকে? কি লজ্জাজনক একটা পরিস্থিতি। ত্রয়ী বলল, সরি, আজকে না পড়লে হয় না? আমি না একদমই শাড়ি পরতে পারি না। তো পড়তে না পারলে আমরা পরিয়ে দিব, অসুবিধা কি? সেটা কিভাবে হয়? থাক না, আজকে আমারও পড়তে ইচ্ছে করছে না। আমার জন্য কষ্ট করে পড়তে পারবা না? লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা ত্রয়ীর। শাড়ি পরার জন্য ছেলেটা এত করে অনুরোধ করছে, কিন্তু কিছুই যে করা নেই। কথাটা বলতেও লজ্জা লাগছে, আবার অন্য কিছু বলে আরো বেশি লজ্জা পাচ্ছে। কিভাবে কথাটা এড়িয়ে যায় বুঝতে পারছে না। স্নিগ্ধ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছো পড়বে না? তোমাকে শাড়িতে দেখার জন্যই এত রাতে কষ্ট করে এলাম। ত্রয়ী কি করবে বুঝতে পারছে না। লজ্জাজনক একটা ব্যাপার। অনেক ভেবে একটা উপায় বের করলো। এখন শাড়ি পরতেই হবে। মামির একটা শাড়ি ওর রুমে আছে, সেটা পরে আসলেই পারে। বুদ্ধি করে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শাড়ি পরে আসি। কিন্তু আমি শাড়ি পরতে পারি না যে। সিরিয়াসলি পারো না? না। স্নিগ্ধা পরিয়ে দিবে, নিয়ে যাও ওকে। স্নিগ্ধ আজকে উঠে বলল, এ বাবা, আমি আমি পারবো না। আমি কি ওসব পারি নাকি? আমাকে দিয়ে হবে না। ত্রয়ী সাথে সাথে উত্তর দিল। তাহলে থাক, আজকে পড়তে হবে না। স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না ত্রয়ী। ও মন খারাপ করে ভেবে বলল, আচ্ছা তাহলে শাড়ি পরেই আসি। কথাটা বলে আর দেরি করলো না, দ্রুত রুমে চলে এলো। দরজা লাগিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো শাড়ি পরার। প্রায় মিনিট 40 হয়ে গেল, তাও ভালো মতো পারলো না। একবার কুচিগুলো উঁচু হয়ে যায় তো, আর একবার পাড়গুলো উঁচু নিচু হয়। এরকম অবস্থা দেখে ত্রয়ী হাল ছেড়ে দিল। শাড়িটা সুন্দর না দেখালেও হবে না। ও স্নিগ্ধর নাম্বারে কল দিয়ে বলল, সরি, আমি পারছি না। সব সময় আমাকে মামি শাড়ি পরিয়ে দেয়, আজকে মামি নেই, আমি পারতেছি না তো। স্নিগ্ধ একটু ভেবে পড়ল। আমি আসবো? লজ্জায় লাল হয়ে ত্রয়ী বলল, আপনি পারেন শাড়ি পরাতে? না পারলেও এখন পারতেই হবে। আমি এসে শাড়ি পরিয়ে দেই। আমি এটা জানি কিভাবে পরতে হয়। আপনি কিভাবে জানেন? আপনি কি শাড়ি পরেন? হো হো করে হেসে উঠল স্নিগ্ধ। হাসি থামিয়ে বলল, সেই বুদ্ধি আমার আছে, ওয়েট করো, আসবো। আচ্ছা আসুন। শাড়িটা এলোমেলো ভাবে পরে চুপচাপ দাঁড়িয়ে আছে ত্রয়ী। স্নিগ্ধ এসে দরজায় নক করা মাত্রই খুলে দিল। শাড়িতে বেশ অপূর্ব লাগছে, দেখে ভালো লাগলো স্নিগ্ধর। এলোমেলো হলেও দারুণ লাগছে। স্নিগ্ধ ইউটিউবে শাড়ি পরার ভিডিও চালু করে দিয়ে বলল, দাঁড়াও দিচ্ছি। ত্রয়ী হাসলো ওর বুদ্ধি থেকে। স্নিগ্ধ কাছে এগিয়ে এসে শাড়িতে হাত লাগানো মাত্র চোখ বন্ধ করে ফেল ত্রয়ী। প্রচন্ড লজ্জা পাচ্ছে। স্নিগ্ধ শাড়িটা ধরে আস্তে করে টান দিতেই ত্রয়ী জোরে ধরে রইল। শাড়ি ছাড়তেই চাইছিল না। স্নিগ্ধ বলল, ছাড়ো, নয়তো পরাবো কিভাবে? ত্রয়ী বুকের ওপর আঁচলটা শক্ত করে চেপে ধরে কোমর থেকে শাড়ির কুচিগুলো ছেড়ে দিল। ছেড়ে দেওয়া মাত্রই ত্রয়ীর নগ্ন নাভির দিকে চোখ যেতেই চমকে গেল স্নিগ্ধ। এত সুন্দর নাভি কোনো মেয়ের হয়?
ফর্সা কোমল পেটের মাঝখানে কি সুন্দর নাভি কোমল ফুটে আছে। উফ, ঘোর লেগে যাচ্ছে তো। স্নিগ্ধ ওখানে ওভাবে তাকিয়ে আছে, খেয়ালই করেনি ত্রয়ী। ত্রয়ী এখন চোখ বন্ধ করে আছে। পুরো শাড়িটা খুলে নতুন করে কুচি দিতে আরম্ভ করেছে স্নিগ্ধ, আর ত্রয়ী চোখ বন্ধ করে বুকের উপর শাড়ি চেপে ধরে রেখেছে। স্নিগ্ধ পেট আর কোমরের দিকে তাকিয়ে আস্তে আস্তে শাড়ি কুচি করছে। ঘোর লেগে যাচ্ছে ওর। এত কাছাকাছি অবস্থান করে ত্রয়ীর কেমন যেন লাগছে। স্নিগ্ধ সবগুলো কুচি গুছিয়ে ত্রয়ীর কোমরে গুজে দেওয়ার জন্য হাত বাড়ালো। হাত কাঁপছিল স্নিগ্ধর। কখনো কোনো মেয়ের কোমরে হাত দেয়নি সে। আলতো করে ত্রয়ীর পেটিকোটে শাড়ির গুজে দেওয়ার জন্য হাত ঢুকাতেই উষ্ণ স্পর্শে শিউরে উঠল ত্রয়ী। আর তলপেটের কোমল স্পর্শে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল স্নিগ্ধর। শাড়িটা গুজে দিয়ে হাত বের করতেই ভুলে গেল। ও তাকিয়ে আছে ত্রয়ীর দিকে। ত্রয়ীর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা ক্রমশ আরো লাল হয়ে উঠেছে। স্নিগ্ধ কিছুক্ষণ তাকিয়ে থেকে আর পারল না তাকাতে। হাতটা বের করে নিল। আবেশে স্নিগ্ধর বাহু জড়িয়ে ধরল ত্রয়ী। ত্রয়ীর হাতটা জাপটে ধরতেই স্নিগ্ধ আরো নিজেকে ধরে রাখতে পারল না। ত্রয়ীকে বুকে জাপটে ধরল শক্ত করে। স্নিগ্ধর বুকে মাথাটা ঠেকিয়ে গায়ের সমস্ত ভর স্নিগ্ধর উপর দিয়ে দিল ত্রয়ী। এই প্রথম কাউকে জড়িয়ে ধরেছে ও। অন্যরকম অনুভূতি কাজ করছে। জড়িয়ে ধরে পরম আবেশের চোখ বুজে রইল দুজনে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কতক্ষণ কেটে গেছে কেউই বলতে পারে না। দরজা খোলাই ছিল। স্নিগ্ধ হা করে কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। ভাইয়া আর ত্রয়ীর ভালোবাসাবাসি দেখছে তাকিয়ে তাকিয়ে। বেশ কিছুক্ষণ পর দুজনের হুঁশ হলো হয়তো। ত্রয়ী একটু নড়েচড়ে উঠলে স্নিগ্ধ ছেড়ে দিল ওকে। ত্রয়ীর মুখটা লাল বর্ণ হয়ে উঠেছে। স্নিগ্ধ কয়েক পলক চেয়ে রইল। ত্রয়ী দরজায় তাকিয়ে স্নিগ্ধাকে দেখে চোখ বড় বড় করে ফেল। এত লজ্জা ওর আগে কখনো পায়নি ও। স্নিগ্ধ জিজ্ঞেস করলো, কি রে তুই এখানে? স্নিগ্ধা সাথে সাথেই বলল, এখানে। আমাকে তো কেউ আসতে বারণ করেনি। ত্রয়ী লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। স্নিগ্ধ ত্রয়ীর দিকে একবার তাকিয়েই স্নিগ্ধাকে বলল, বড়দের মাঝখানে ছোটদের আসতে হয় না। দেখছিস আমরা কথা বলছি, তাও কেন এলি? এইগুলোকে বুঝি কথা বলা বলে? তাহলে আমিও কারোর সাথে কথা বলতে চাই এভাবে। বলে মুখ টিপে হাসলো স্নিগ্ধা। স্নিগ্ধ খেপে পড়ল। পাজি মেরে ধরে একটা মাইল লাগাবো। মায়ের খাওয়ার ভয়ে ছুটে পালিয়ে গেল স্নিগ্ধা। স্নিগ্ধ ত্রয়ীর দিকে ফিরে বলল, কি ভাবছো? লজ্জা পাচ্ছ? ত্রয়ী কথা বলল না। স্নিগ্ধ আবারও জিজ্ঞেস করলো, তুমি কি রাগ করেছো? না, তবে আপনি আমার লাইফের প্রথম পুরুষ। প্রথম পুরুষ কথাটা শুনতেই ভালো লাগলো স্নিগ্ধর। হেসে বলল, প্রথম পুরুষ হওয়া মানে আমার ভাগ্যটা ভালো। তবে আমি প্রথম নই, শেষ পুরুষ হতে চাই, যার পরে তোমার লাইফে আর কেউ আসবে না। চমকে উঠে খানিকক্ষণ চুপ করে থাকলো ত্রয়ী। স্নিগ্ধ বলল, কি হলো আবার? আপনি এত কিছু ভেবে ফেলেছেন? আপনি কি সিরিয়াস? আমি তো রিমঝিম নই। তো আমি তো রিমঝিমকে দেখিনি, আমি তোমাকে দেখেছি, তোমার সাথে হেঁটেছি, তোমার চোখ আমাকে মুগ্ধ করেছে। রিমঝিম আসছে কোত্থেকে? আপনি কি রিমঝিম ভেবেই আমাকে ভালোবাসতে শুরু করেছিলেন, তাই না? রিমঝিম ভেবেই মুগ্ধ হয়েছেন। কিন্তু তোমাকে দেখার পর যতটা মুগ্ধ হয়েছি, এরপর রিমঝিমকে দেখলে হয়তো আর এতটা হতাম না। মানুষের চেহারাই সবসময় মুগ্ধ করে না রে পাগলি, চাল চলন কথাবার্তা সব কিছুই করে। ত্রয়ী জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালা এখনো খোলা। বাইরে থেকে মৃদু হাওয়া আসছিল। ত্রয়ী বাইরে তাকিয়ে বলল, কিন্তু এত দ্রুত কারো প্রেমে পড়া যায়? এটাকে দ্রুত বলছো কোন অ্যাঙ্গেল থেকে? মাত্র এক পলকের দেখাই ভালো লাগলে একটা ছেলে ছুটতে ছুটতে সেই মেয়ের বাসায় চলে যায়। ও আচ্ছা, তাহলে কেবল একটা মেয়েই অনেক সময় নিয়ে ভেবেচিন্তে কাউকে ভালোবাসে, তাই তো? এক্স্যাক্টলি, তুমিও তাই করছো এবং করবেও। আমার ক্ষেত্রে যা হয়ে গেছে সেটাই খুশি মনে মেনে নিয়ে তোমাকেই চাইছি। কিন্তু তুমি ভালো লাগা সত্ত্বেও অনেক সময় নেবে, আমাকে ঘোরাবে পিছু পিছু, অযথা অবহেলা করবে, ঝুলিয়ে রাখবে, আমাকে কষ্ট দিয়ে মজা পাবে, আর তারপর রাজি হবে। বলে হেসে উঠল স্নিগ্ধ। ত্রয়ী মুখ বাঁকা করে পড়ল, কি যে বলেন, ভারী দুষ্টু তো আপনি। ছেলেরা একটু দুষ্টু না হলে প্রেমিক হতে পারে বলো? বারে বিশ্বপ্রেমিক দেখছি আপনি। তাই এ যাবৎ কতগুলো প্রেম করেছেন? স্নিগ্ধ একটু ভেবে পড়ল, করেছি কয়েকটা। আজকালের প্রেমকে প্রেম বলা যায় নাকি? সবাই তো জাস্ট ফ্রেন্ড,
হা 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 হা। ত্রয়ী হেসে বলল, স্নিগ্ধ ওয়েট করছে, চলেন ওই রুমে যাই। আমার যে কেবল তোমার সাথে একা সময় কাটাতে ভালো লাগছে। ও অন্য কিছু ভাববে আবার, চলুন যাই বরং। স্নিগ্ধ বাধ্য হয়ে ত্রয়ীর সাথে বসার ঘরে চলে এলো। ত্রয়ীকে শাড়িতে দারুণ মানিয়েছে। এতক্ষণ ওর শাড়ি পরার দিকে খেয়ালই করেনি স্নিগ্ধ। এবার শাড়ি সজ্জায় দেখতে লাগলো ত্রয়ীকে। ত্রয়ী গুটি গুটি পায়ে নাস্তা এনে রাখলো সামনে। স্নিগ্ধ জিজ্ঞেস করলো, তোমার এই বাসায় কে কে থাকে? মামা মামি আর ভাই বোন। মামা মামি কেন? তুমি নিজের বাসায় থাকো না? এটা জিজ্ঞেস করতে চেয়েও পায়নি। ত্রয়ী মেঝের দিকে তাকিয়ে বলল। আমার বাবা মা নেই। কথাটা শুনে প্রচন্ড খারাপ লাগলো স্নিগ্ধ। যে কারোর জন্য বাবা মা না থাকাটা অনেক বেশি কষ্টের, সেখানে ত্রয়ীর মতো একটা মেয়ের, কত লক্ষ্মী একটা মেয়ে, অথচ কত একা। মামা মামির কাছে মেয়েরা কেমন আদরে থাকে সেটা জানা আছে স্নিগ্ধর। ত্রয়ীর জন্য খারাপ লাগায় ছেয়ে গেল ভেতরটা। বাবা নেই শুনে দায়িত্ববোধের কথা মাথায় আসছে, আর মা নেই শুনে অন্যরকম মায়া কাজ করছে ত্রয়ীর প্রতি। বলল, সরি ত্রয়ী, আমি আসলে ভাবিও নি এমন হতে পারে। ভেবেছিলাম হয়তো মামামির বাসায় বেড়াতে এসেছো। কখনো বাসার কথা জিজ্ঞেস করা হয়নি, তাই প্লিজ কষ্ট পেও না। ত্রয়ী হাসার চেষ্টা করে বলল, আরে ধুর, আমি এখন আর কষ্ট পাই না, বাদ দিন তো, আপনি চা নিন। তুমি খুব সুন্দর চা বানাও ত্রয়ী। আচ্ছা, এখানে তোমার প্রবলেম হয় কোনো? কিরকম প্রবলেম? অনেকেই আছে না যারা অন্যের কাছে মানুষ হলে নানান প্রবলেম ফেস করে। না, আমার সেরকম কোনো সমস্যা নেই, আছি বেশ ভালোই। তবে একজন বাবাকে বড্ড মিস করি, আর একজন মাকেও। মা থাকলে কত আদর করতো, তাই না? ত্রয়ী কথাটা এমন ভাবে বলল যে আরো কষ্ট হলো স্নিগ্ধর। মা থাকলে কত আদর করতো, সত্যিই তাই। যার মা আছে সে তো বুঝবে না যে মা না থাকা কি কষ্ট। কাউকে মা বলে ডাকার অধিকার যে ওদের নেই, ওর মতো কষ্ট আর কি আছে। মনটা বিষণ্ণ হয়ে উঠল স্নিগ্ধর। আর ভালো লাগছে না। এই দুষ্টু মিষ্টি মেয়েটার এত কষ্ট থাকতে পারে সেটা ভেবেও দেখেনি স্নিগ্ধ বা স্নিগ্ধা কেউই। স্নিগ্ধ কাছে এসে ত্রয়ীর হাতের উপর হাত রেখে বলল, কষ্ট পেও না ত্রয়ী, মন খারাপ করো না। এই দেখো আমি আছি, সব কষ্ট ভুলিয়ে দিব তোমার। বাবা মায়ের মতোই আগলে রাখবো তোমাকে। দেবে কি সেই সুযোগ? ত্রয়ী অবাক হয়ে চেয়ে রইল স্নিগ্ধর দিকে। এই প্রথম কেউ এভাবে বলল ওকে। এতটা ভালোবাসা আর মমতা দিয়ে কেউ কখনো কথা বলেনি ওর সাথে। কেউ কখনো ওর কষ্টটা বোঝারও চেষ্টা করেনি। আজকে প্রথমে এই অনুভূতিটা হয়ে দারুণ ভালো লাগা কাজ করলো ত্রয়ী। কত দরদ নিয়ে বলল স্নিগ্ধ। ত্রয়ীকে চুপ থাকতে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করলো, ভাইয়ের বয়স কেমন? ছোট। তুমি এখানেই মানুষ? হ্যাঁ, নানা নানির কাছে ছিলাম, ওরা চলে যাওয়ার পর এদের কাছে। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ত্রয়ী। স্নিগ্ধ ত্রয়ীর কষ্টটা নিজের মাঝে অনুভব করলো। ত্রয়ীর পাশে সবসময় থাকার ইচ্ছাটা মাথা চাড়া দিয়ে উঠল। স্নিগ্ধ বলল, ত্রয়ী আমার দিকে তাকাও তো। ত্রয়ী স্নিগ্ধ চোখের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারলো না। মন কেমন করছে খুব। আস্তে আস্তে চোখ তুলে তাকালো স্নিগ্ধ চোখের দিকে। স্নিগ্ধ চোখের ভাষা পড়ে নিল। ত্রয়ীর চোখে অসম্ভব মায়া দেখতে পাচ্ছে ও। এই মায়াকে অনুভব করেই তো যে কোনো দুঃসাধ্য কাজও সম্ভব করা যায়। ত্রয়ী ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার জন্য বলল, আপনার বাসায় কে কে আছে? স্নিগ্ধ উত্তর দিল, বাবা মা আর আমরা 2 ভাই বোন। ও আচ্ছা, মায়ের সাথে আপনার নিশ্চয়ই অনেক ভাব। সেটা অনেক। মায়ের সাথে সবসময় ছেলেদেরই ভাব থাকে। আর এই যে স্নিগ্ধাকে দেখছো না, মা ওর চেয়ে আমাকেই বেশি ভালোবাসে। স্নিগ্ধা চেতে উঠে বলল, একদমই না, মা আমাকে বেশি ভালোবাসে। কচু বুঝিস ভালোবাসার? মা আমাকে বেশি ভালোবাসে। মা আমারও মা আমাকে বেশি আদর করে, আমি জানি। 2 ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেল। খুনসুটিময় ঝগড়া চলতেই লাগলো। ত্রয়ী দেখছে আর হাসছে আর মনে মনে ভাবছে, আজকে যদি আমার একজন আপন ভাই থাকতো, আমাকেও এইভাবে সবসময় জ্বালাতো। সবার জীবনটা এরকম হয় না, এই সুখ আমার কপালে ছিল না। ত্রয়ীকে আনমনা দেখে স্নিগ্ধ ভুরু দুটো নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হলো তোমার আবার? আমি একটা ভাইকে খুব মিস করি। স্নিগ্ধা সাথে সাথেই বলল, তোমাকে আমরা আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব দ্রুত। তাহলে খুব ভালোই হবে, কি বলো আপু?
ত্রয়ী কিছু বলল না। এমন সময় স্নিগ্ধার ফোন বেজে উঠলো। তার প্রেমিক কল দিয়েছে। স্নিগ্ধা কথা বলার জন্য উঠে পাশের রুমে চলে গেল। স্নিগ্ধ একেবারে ত্রয়ীর কাছে এসে বলল, কোনো কিছু নিয়ে মন খারাপ নাকি আমার কথায় মন খারাপ হয়ে গেছে ত্রয়ী? ত্রয়ী মাথাটা দুদিকে নাড়িয়ে বলল, নাথিং। এরপর চোখ ঘুরিয়ে স্নিগ্ধর চোখের দিকে তাকানো মাত্রই চোখাচোখি হয়ে গেল। স্নিগ্ধর দৃষ্টি গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছে। সেই চোখের দিকে তাকানো যায় না, এতটাই ভয়ঙ্কর চোখ। ত্রয়ীর বুকটা কেঁপে উঠল হঠাৎ করে। কেঁপে উঠল ত্রয়ী নিজেও। এ তো সাংঘাতিক চাহনি কারোর হয়। স্নিগ্ধ আরেকটু কাছে এগিয়ে এসে ত্রয়ীর হাত ধরে ফেল। ত্রয়ী একটু নড়েচড়ে বসলো। তখন চোখ থেকে চোখ নামিয়ে নিল। তাকিয়ে থাকতে পারছিল না। স্নিগ্ধ মুখটা আরো কাছে এগিয়ে এনে পড়ল। কি? ত্রয়ী দুদিকে মাথা নাড়ল। দুজনের নিঃশ্বাস ঘন হচ্ছে। এমন সময় বেজে উঠল দরজার কলিং বেল। চমকে উঠল দুজনেই। কলিং বেল বাজছে। এবার কি হবে? নিশ্চয়ই মামা এসেছে। কিন্তু মামা তো বলেছিল আজকে আসবে না। তবুও ভয়ে দুরু দুরু করে বুকটা কাঁপতে শুরু করেছে ত্রয়ী। স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি আমার রুমে যান, মামা কখনো আমার রুমে যায় না, আপনি গিয়ে লুকান। স্নিগ্ধ আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ত্রয়ীর রুমে চলে গেল। এদিকে স্নিগ্ধা কথা বলতে বলতে পাশের রুমের বেলকনিতে চলে গেছে। ও বুঝতে পারেনি বাসে কেউ এসেছে। ত্রয়ী এসে রুমে ওকে খুঁজে না পেয়ে ভাবলো অসুবিধা নেই, স্নিগ্ধাকে ওর বান্ধবী বলে পরিচয় করালেই হবে। এরপর এসে দরজা খুলে দিল। মামা ভেতরে ঢুকে জিজ্ঞেস করলেন, ঘুমিয়ে গেছিলি নাকি? হ্যাঁ মামা, আপনি এত রাতে? বলে চোখ কষলে ঘুমানোর ভান করলো ত্রয়ী। মামা বলেন, কালকে আমার একটা কাজ পড়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হলো। তোর মামি থেকে গেছে, তুই যা গিয়ে ঘুমা। স্নিগ্ধা যে রুমে ঢুকেছে তার পাশের রুমে গিয়ে মামা ঢুকলেন। মামা দরজা লাগিয়ে দিলেন খট করে। ত্রয়ী দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় উপর বসতে বসতে বলল, বাড়িটার 3টা মাত্র রুম। এটা আমার, একটা মামা মামির, আর একটা আমার মামাতো বোনের। মামা নিজের রুমে ঘুমাইছে গিয়ে। আর স্নিগ্ধা কোন রুমে? স্নিগ্ধা অন্য একটা রুমে। ওকে ডাকবো? আপাতত ডাকতে হবে না, ওই দরজা বন্ধ পেলে নিজেই এই রুমে এসে পড়বে। যদি ভাইয়া বলে ডাকা আরম্ভ করে? আমি ওকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি, নো টেনশন। স্নিগ্ধ তৎক্ষণাৎ স্নিগ্ধাকে কল দিয়ে দেখলো ফোন ওয়েটিং। স্নিগ্ধা কল রিসিভ করলে বলল, যেখানে আছিস সেখানেই কথা বলতে থাক, বের হোস না। মামা এসেছে, আমি আর ত্রয়ী রুমে। তোরা এক রুমে? চুপ, কথা বলতে বলতে ঘুমা। ত্রয়ী সময় মতো তোকে জাগিয়ে দিবে। ফোন রেখে ত্রয়ীর দিকে তাকানো মাত্রই ত্রয়ী অবাক হয়ে চেয়ে রইল। স্নিগ্ধ চোখ বড় বড় করে পড়ল, কি দেখছো এইভাবে? আপনি এখানেই থাকবেন? হ্যাঁ তো। আপনি ওই রুমে যান, আমি আর স্নিগ্ধা ওইখানেই ঘুমাবো। আরে তোমাকে রেখে একা গিয়ে ঘুমাবো? স্নিগ্ধা কি ভাববে আমাদেরকে একটা রুমের কথা শুনলে? আরে বাদ দাও তো, ও কিছুই ভাববে না। তবুও ব্যাপারটা কেমন হয়ে যায় না? ব্যাপারটা স্বাভাবিক ম্যাম, এবার এদিকে আসেন। ত্রয়ী কাঁপা কাঁপা গলায় পড়ল, এদিকে আসবো মানে? আহা আসো তো। ত্রয়ী কাছে আসতে সাহস পাচ্ছে না। স্নিগ্ধ ওকে কাছে টেনে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়ে হা হয়ে মুখের দিকে চেয়ে রইল অপলক ভাবে। ত্রয়ীর খুব আনিজি লাগছে। লজ্জায় মাথা তুলতে পারছিল না ও। একটু পরে শুধু চোখ তুলে মুখটা তাকায় আর তারপর আবার অন্যদিকে তাকায়। স্নিগ্ধ আলতো করে ত্রয়ীর মুখটা ধরল দু হাতে। ত্রয়ী কোনো শব্দ করলো না, শুধু বারংবার কেঁপে উঠতে লাগলো। ত্রয়ী স্নিগ্ধকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারল না। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকার পর স্নিগ্ধ ত্রয়ীর মাথাটা টেনে এনে কপালে চুমু এঁকে দিল। ত্রয়ীর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। কিন্তু এরকম অনুভূতি প্রথমবার হওয়ার অনেকটা পাগল পাগল আর নেশার ঘরে চলে যাচ্ছিল স্নিগ্ধ। ত্রয়ীর চোখে চোখ রাখা মাত্রই ত্রয়ী আর নিজেকে সামলে রাখতে পারল না। স্নিগ্ধর বুকে ঝাঁপিয়ে পড়লো হঠাৎ করে। স্নিগ্ধর মনে হলো হঠাৎ বুকের ওপর গুলি এসে বিঁধল। আচমকা এরকম বুলেট আঘাতে নিস্তব্ধ হয়ে ত্রয়ীকে জাপটে ধরল বুকের সাথে। প্রেম দিয়ে শুরু না হলেও ধীরে ধীরে একজন আরেকজনের প্রেমে ভালো মতোই পড়ছে, সেটা টের পেয়ে গেল ত্রয়ী। স্নিগ্ধকে কিছুতেই আর নিজের মন থেকে আলাদা করা সম্ভব হবে না। ভালো লাগা থেকে সবসময় ভালোবাসা হয়েছে, আর আজকে ভালোবাসা থেকে ভালো লাগা হয়ে যাচ্ছে। মুগ্ধতা কতটুকু ছিল কেউই জানে না, এখন শুধু অনুভূতি। ত্রয়ী বলল, আপনার শরীরে খুব মিষ্টি একটা গন্ধ আছে। মুচকি এসে মুখ তুলল স্নিগ্ধ। ত্রয়ী ওর মুখের দিকে তাকাতেই পারছিল না।
স্নিগ্ধ ওর কোমরে হাত দিয়ে কাছে টেনে নিয়ে বলল, রাগ করো না, আর কিচ্ছু করব না। তুমি আমার লক্ষ্মীটি না, তোমার ভরসা ভাঙবো না কখনো। ত্রয়ী কয়েকবার চোখের পলক ফেলো, তারপর আর কোনো শব্দ করলো না। নিঃশব্দে স্নিগ্ধর বাহু চেপে ধরে রইল। ত্রয়ী মনে মনে ভাবছে, স্নিগ্ধর কপালটা এত প্রশস্ত আর সুন্দর কেন? কপালের উপর সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে, দেখলেই মন চাই হাত দিয়ে সরিয়ে দিই। চড়া কপালের নিচে দুটো অপূর্ব সুন্দর চোখ। ছেলেদের চোখ বুঝি কখনো এত সুন্দর হতে হয়? এরকম অনেক প্রশ্ন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। মুগ্ধ নয়নে স্নিগ্ধর চোখের দিকে চেয়ে আছে ত্রয়ী। স্নিগ্ধ বলল, এই মেয়ে, কি দেখছো? ত্রয়ীর হুঁশ নেই, সে দেখে যাচ্ছে। স্নিগ্ধ আবারও বলল, কি হলো ম্যাম, কি দেখেন এইভাবে? ত্রয়ী লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আপনি এই যে আমার এত কাছে, আমার ভয় করছে না কেন? স্নিগ্ধ হেসে উত্তরে বলল, ভয় করার মতো কিছু করব না বলে ভয় করছে না? যদি কিছু করেন? বারে, কি আবার করব? ফুলকে এত কাছে পেয়েও ঘ্রাণ নিতে ইচ্ছা হয় না? ফুলটা যদি আমার না হয়, ঘ্রাণ নেওয়ার অধিকার আমার নেই। ফুলের মালি তো ফুলটাকে আমার হাতে তুলে দেয়নি, তাই। ত্রয়ী আবার লাজুক স্বরে হাসলো। হাসার পর বলল, ফুলের মালি যদি ফুল দিতে আগ্রহী হয়ে থাকে? তাহলে সে আমার গলায় মালা পরাবে আর আমি ফুলের ঘ্রাণ নেব। সত্যি? ত্রয়ীর লাজরাঙ্গা মুখের দিকে তাকিয়ে স্মিত হাসলো স্নিগ্ধ নিজেও। ত্রয়ী আচমকা উঠে কাছে এসে স্নিগ্ধর গলায় দু হাতে মালা পরিয়ে গলা চেপে ধরল। এই যে মালা পরালাম। তাহলে এবার ফুলের মালিকানা আমার। মালির দায়িত্ব মালি করেছে, এবার ফুল যার, বাকিটা সে বুঝে নিবে। স্নিগ্ধ দুষ্টামি হাসি দিল। এরপর ত্রয়ীর মুখটা দু হাতে কাছে টেনে চেপে ধরল মাথার উপর মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে আরম্ভ করলো মন ভরে। ত্রয়ী চোখ বন্ধ করে ফিল নিচ্ছে। স্নিগ্ধ যতবার ঘ্রাণ নিচ্ছে ততবারই ভালো লাগায় ভরে যাচ্ছে ওর ভেতরটা। মেয়েদের চুলে একটা মাদকতাময় গন্ধ থাকে। মাতাল হয়ে যাচ্ছে স্নিগ্ধ। ত্রয়ী নিশ্চুপ। স্নিগ্ধ বলল, এই চুলের গন্ধ প্রাণ ভরে একবার নিলেই তো বাকি জীবন পার করে দেয়া যাবে। ত্রয়ীর এতটা ভালো লাগছে যে আরামে চোখ বুজে আছে। দারুণ ফিল করছে ও। বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা জানেন? না তো, কোনটা? প্রেমে পড়ার মুহূর্তটা। বাহ, ভালো বলেছ তো। মানুষ যখন প্রেমে পড়ে তখন সব কিছুই রঙিন আর সুন্দর লাগতে শুরু করে। ধীরে ধীরে জীবনটা রঙে রাঙা হয়ে যায়। চারদিকে যা দেখে তাই ভালো লাগে। সুখ আর সুখ, ইচ্ছে হয় 1000 বছর বাঁচি। এই জন্যই বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে প্রেমে পড়ার মুহূর্তটা। স্নিগ্ধ মুগ্ধ হয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। ত্রয়ী মুচকি হাসলো। স্নিগ্ধ ত্রয়ীর কোমরে হাত রেখে সুন্দর করে আগলে ধরে রইল ওকে। স্নিগ্ধ বিছানায় বসে আছে। ত্রয়ী বিছানার সামনে দাঁড়িয়ে আছে আর স্নিগ্ধর গলা ধরে আছে। স্নিগ্ধ বলল, আচ্ছা ত্রয়ী, একটা কথা বলবা? বলুন। ধরো, হঠাৎ করে তোমাকে আর আমাকে পুরো পৃথিবী থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হলো। আমরা দুজন ভিন্ন গ্রহের মানুষ হয়ে গেলাম। সেখানে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। তখন কি তুমি আমাকে নিয়েই সুখী হবে, নাকি ফিরে আসতে চাইবে এখানে সবার কাছে? ত্রয়ী এক মুহূর্তে থমকে থেকে বলল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই যার কাছে ছুটে আসব। আমি তো অনেক একা। আপনজনের টানে আসার মতো আপনজনই নেই আমার। আপনার সাথে ভিন গ্রহে বাস করাই যায়, কিন্তু আপনি কি আমার আপনজন? প্রশ্নটা বুকে বিঁধল স্নিগ্ধর। এই মেয়েটা অনেক একা সত্যি। কেউ নেই ওর। এত একা আর দুঃখে একটা মেয়ে কত কষ্ট করে বেঁচে আছে। বাবা মা ভাই বোন যার কেউ নেই। তার জীবনে তো মরুভূমির মতোই। মেয়েটা বেঁচে আছে কিভাবে? ত্রয়ী জিজ্ঞেস করলো, দুনিয়াটা কত স্বার্থপর জানেন? সবাই শুধু স্বার্থের জন্য কাছে আসে। এই যে আজকে আপনি এখানে এসেছেন, আর পেছনেও আপনার স্বার্থ আছে। সেটি হচ্ছে আমি। স্বার্থ ছাড়া কেউ কখনো কোনো কিছু করে না। তুমি যদি আমার স্বার্থ হয়ে থাকো, সেটা আমার সৌভাগ্য হয়ে থাক ত্রয়ী। তোমার জন্য যেন সবকিছু করার তীব্র বাসনা আমার মধ্যে থাকে, তাহলেই হবে। এরকম স্বার্থ থাকলে ক্ষতি কি বলো? স্বার্থ ফুরালে
আপনি আর আমাকে চিনবেন না। আমাকে এরকম মনে হচ্ছে? না হওয়ারই কথা, না হওয়ার কারণ নেই, এই জগতের নিয়মই এমন। আপনাকে মাত্র 2টো দিনে কি এমন চিনেছি বলেন? সেটা ঠিক বলেছ, কিন্তু সবাই একরকম হয় না। সবাই আলাদাও হয় না, স্বার্থ জিনিসটা সবার মাঝেই থাকে, সবার মাঝেই। আমি যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই? পারবেন না, কেউ পারবে না। আমাকে সুযোগ দেয়া যায়? দেখিয়ে দিতে পারেন, তারপর বিশ্বাস করব। শুধু বিশ্বাস করলেই হবে? বিনিময়ে আমি কি পাবো? ত্রয়ী অবজ্ঞার হাসি হেসে বলল, হাসালেন আমায়। এই যে এক রুমে দুজনে আছি, আপনাকে বিশ্বাস করে রুমে এনেছি, আপনার গলা জড়িয়ে ধরেছি, তারপর বলছেন আপনার বিনয় কি? আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসলে আমি কি ছেড়ে দিব? আমিও বেশি পুষিয়ে দেব আপনার কষ্ট। স্নিগ্ধ সন্তুষ্ট হয়ে বলল, ওকে ডান, আমার মিশন শুরু হোক তাহলে। ওকে ডান। মিশনের নাম নিঃস্বার্থভাবে ভালোবেসে প্রমাণ করে দিতে হবে যে পৃথিবীতে এখনো নিঃস্বার্থ ভালোবাসা আছে, তাই তো? ত্রয়ী হেসে বলল, ঠিক তাই। আমার বিশ্বাস আপনি ফেল করবেন, এরকম ভালোবাসা নেই কোথাও। স্নিগ্ধ সাথে সাথে ত্রয়ীর গলা ছেড়ে দিয়ে পড়ল। এখন থেকেই শুরু হোক। ত্রয়ী উঠে এসে সামনে বসলো। স্নিগ্ধ আর ত্রয়ী মুখোমুখি, ত্রয়ীর চোখের হাসি ঝিলিক। স্নিগ্ধ বলল, কি ভাবছো? আসুন আমরা শুয়ে পড়ি, একটা কাজ করে দেখাতে পারবেন? কি কাজ? দুজনে পাশাপাশি শুয়ে গল্প করব, একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু কেউ কাউকে ছোবো না। পারবেন? স্নিগ্ধ হেসে বলল, না পারার কিছু নেই। তোমাকে ছুঁয়ে দেখলেই যে আমার শান্তি, এটা কি করে ভাবলে? তোমার আনন্দ দেখলেই আমার খুশি, তোমাকে ছুঁয়ে দেখাতে নয়, মনে রেখো কথাটা। ওকে ফাইন। ত্রয়ী বিছানায় এসে শুয়ে পড়ল। স্নিগ্ধ পাশের বালিশে শুয়েছে। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হাসছে। মাঝখানে এক হাতে দূরত্ব। ত্রয়ী স্নিগ্ধর ঠোঁট, মুখ, নাক, চুল সবকিছু খেয়াল করেছে। আর স্নিগ্ধ খেয়াল করেছে ত্রয়ীর চোখ, মায়া ভরা দুটো চোখ। দেখলে হারিয়ে যেতে ইচ্ছে করে, পাগল করার জন্য যথেষ্ট ওই চোখ দুটো। ত্রয়ী বলল, আপনার পড়াশোনা কিংবা জব কিসে আছেন এখন? গ্র্যাজুয়েশন শেষ করে এখন জবের চেষ্টা করছি। বাহ, বেশ ভালো। মাকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, মাকে সব কথা না বললে ভাত হজম হয় না আমার। আমার তো মা নেই। কথাটা ত্রয়ী এমন ভাবে বলল যে ভেতরটা ছ্যাট করে গেল স্নিগ্ধর। শুনতে খুব খারাপ লাগলো। ত্রয়ী চুলে হাত বুলিয়ে দিয়ে পড়ল, আমি আছি তো পাগলি, এভাবে বলে না, আমি সব পুষিয়ে দিব। তারপর খেয়াল হলো আজকে তো ছোঁয়া যাবে না। হাত ছড়িয়ে নিয়ে স্নিগ্ধ পড়ল, সরি, ভুল হয়ে গেছে। ত্রয়ী পড়ল, ভুল না, আমার ভালো লাগছে। আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয়নি, একটু ঘুম পাড়িয়ে দেয়নি, খুব আরাম লাগছে। স্নিগ্ধ পরম যত্নে ত্রয়ীর চুলে হাত বুলাতে লাগলো। দ্রুত ঘুমিয়ে পড়ল ত্রয়ী। ত্রয়ী গাঢ় ঘুমে তলিয়ে পড়েছে। স্নিগ্ধ ভাবছে কিভাবে ওকে প্রমাণ দেওয়া যায় পৃথিবীতে এখনো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসতে পারে। এটা প্রমাণ করাটা সত্যি অনেক কঠিন। আদৌ কি কেউ কাউকে স্বার্থহীনভাবে ভালোবাসে? হয়তো বাসে, কিন্তু এখন আর সেই ভালোবাসাটা নেই। তাহলে কিভাবে ওকে বোঝাবে? ত্রয়ীর মুখের পানে তাকিয়ে এসব আনমনে ভাবছে স্নিগ্ধ, আর আরাম করে হাত বুলাচ্ছে চুলে, যাতে মেয়েটা সুন্দরভাবে ঘুমাতে পারে। ত্রয়ীর বয়স খুব বেশি হবে না, চঞ্চলতায় ভরপুর একটা মেয়ে, কিন্তু ওর জীবনের সাথে কিছু অদ্ভুত কষ্ট মিশে আছে। এই কষ্টগুলোকে এড়ানো যায় না কোনোভাবে। বাবা মা ছাড়া একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বাঁচে সেটা শুধুমাত্র তারাই বুঝবে যাদের বাবা মা নেই। স্নিগ্ধ ভাবতে ভাবতে অনেক রাত করে ফেল, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। ত্রয়ীকে ভেবে ভেবে রাতটা কাটিয়ে দিতে হবে। মেয়েটা কি জানবে এই ছেলেটা সারা রাত ওর চুলে হাত বুলিয়ে দিয়েছে? হয়তো কখনোই জানবে না। ছেলেটা নিজেও অবাক হয়ে যাচ্ছে। কখনো কোনো মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে এভাবে সারা রাত কাটাবে, এটা সে নিজেও ভাবেনি কখনো। দেখতে দেখতে রাত ভোর হতে চলল, তবুও স্নিগ্ধর চোখে ঘুম এলো না। ত্রয়ী হঠাৎ পাশ ফিরে অন্য পাশে শুয়ে পড়ল। স্নিগ্ধ একটা হাত জাপটে ধরে গালের নিচে দিয়ে ঘুমালো। স্নিগ্ধ শিরে উঠল ত্রয়ীর নরম গালের স্পর্শ পেয়ে। কেমন কেমন যেন লাগছে। কিন্তু ত্রয়ী বলেছিল সারা রাত পাশাপাশি শুয়ে থাকতে হবে, কিন্তু ছোঁয়া যাবে না। কথাটা ভেবে তৎক্ষণাৎ হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করলো স্নিগ্ধ, কিন্তু এতে ফল হলো আরো উল্টো। ত্রয়ী স্নিগ্ধর হাতটা টেনে ধরে নিজের বুকের উপর টেনে নিল স্নিগ্ধকে। এইবার তো আরো বিপদ। দু হাতে স্নিগ্ধর গলা ধরে স্নিগ্ধর বুকের ভেতর এসে ঢুকতে চাইছে।
স্নিগ্ধ প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, এমনভাবে হাতটা সরিয়ে নিচ্ছে যাতে ত্রয়ীর ঘুম না ভাঙে। আবার যদি ঘুম ভেঙে যায় তাহলে ভাববে স্নিগ্ধ সুযোগ নিচ্ছে, কি এক বিপদে পড়ে গেল। স্নিগ্ধ ত্রয়ীর হাত ছাড়িয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো হাতের বাঁধন থেকে। ত্রয়ী সরতে সরতে স্নিগ্ধর অনেক কাছে চলে এসেছে। স্নিগ্ধ আরো সরে আসতে লাগলো বিছানার কোনায়। ত্রয়ী আরো সরে আসলো, স্নিগ্ধ সরতে লাগলো। এভাবে সরতে সরতে একেবারে বিছানায় কোনায় পৌঁছে গেল স্নিগ্ধ। আর একটু হলে বিছানা থেকে পড়ে যাবে একেবারে। নিজেকে সামলে নিল স্নিগ্ধ। ত্রয়ীকে সরিয়ে দিলে যদি সে জেগে যায়, মেয়েটা ঘুমাচ্ছে ঘুমাক, জাগানো যাবে না। অন্যদিকে জাগিয়ে দিলে আবার অন্য কিছু ভাবতে পারে। বাধ্য হয়ে স্নিগ্ধ বিছানা থেকে নেমে এলো, বিছানার পাশের চেয়ারে বসে তাকিয়ে রইল ত্রয়ীর দিকে। মেয়েটা এখন ঘুমাচ্ছে আরাম করে, তাকিয়ে আছে স্নিগ্ধ। কিছুক্ষণ তাকানোর পর নিজেরও ঘুম এসে গেল। ঘুমিয়ে ঢুলতে ঢুলতে চেয়ারে হেলান দিয়েই চেয়ারে ঘুমিয়ে পড়ল স্নিগ্ধ। ভোরবেলা ঘুম ভাঙলো ত্রয়ীর। ঘুম ভাঙার পর সর্বপ্রথম চোখ মেলে তাকালো সামনে। এ কি, স্নিগ্ধ চেয়ারে বসে ঝিমুচ্ছে কেন? ত্রয়ী কয়েক মুহূর্ত চোখের পলক ফেলতে পারল না। তারপর আস্তে করে উঠে এলো বিছানা ছেড়ে। ভোর হওয়ার আগ মুহূর্ত, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ত্রয়ী স্নিগ্ধর হাতের উপর হাত রাখতেই চমকে উঠল স্নিগ্ধ। ঘুম ভেঙে গেছে, চোখ মেলে তাকালো ও। অবাক হয়ে চোখ কষলে পড়ল। ত্রয়ী, তুমি? আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? বিছানা ছেড়ে উঠে এসেছেন যে? আসলে তোমাকে ডাকলে যদি ঘুম ভেঙে যায় সেজন্য ডাকিনি। তুমি আমার অনেক কাছে সরে এসেছিলে, সেজন্য উঠে এসে এখানে শুয়েছি। মুগ্ধ হয়ে কথা বলতে ভুলে গেছে ত্রয়ী। কাছে সরে আসার কারণে উঠে এসে চেয়ারে শুয়েছে। কি অদ্ভুত একটা মানুষ! বিস্ময়ের জন্য কথা বেরোচ্ছে না ত্রয়ীর মুখ থেকে। ত্রয়ী অবাক হয়ে পড়ল। আপনি সত্যিই অন্যরকম একটা মানুষ। ঘুম ভাঙলে আমাকে তোমার কাছে দেখলে আবার আমাকে ভুল ভাবতে, তাই? চোখে পানি এসে গেল ত্রয়ীর। নিজেকে সামলে নিয়ে পড়ল। এত ভালো কেন আপনি? আমাকে জড়িয়ে ধরে ঘুমালেও রাগ করতাম না। কিন্তু তুমি তো বলেছিলে পাশাপাশি শুয়ে ঘুমাবো, কিন্তু কেউ কাউকে টাচ করা যাবে না। ত্রয়ী অবাক হলো, বেশ অবাক হলো। বলল, আচ্ছা উঠুন তো, এখন বিছানায় গিয়ে শোবেন। ত্রয়ী বোধহয় ভোর হয়ে গেছে, আমি বরং চলে যাই। কোথায় চলে যাবেন? বাসায়। আরে সমস্যা নেই, মামা আমার রুমে আসে না কখনো। মামা সকালে নাস্তা করে চলে যাবে, তখন আপনিই চলে যেতে পারবেন, অসুবিধা নেই। স্নিগ্ধ তবুও বসে থাকলো চেয়ারে। ত্রয়ী জোর করে হাত ধরে টেনে তুলো স্নিগ্ধকে। তারপর হাত ধরেই বিছানায় টেনে এনে বসালো। বিছানায় শুতে দিয়ে স্নিগ্ধকে নিজেও শুয়ে পড়লো স্নিগ্ধর পাশে। তারপর স্নিগ্ধ কিছু বুঝে ওঠার আগে জড়িয়ে ধরলো স্নিগ্ধকে। অকস্মাৎ জড়িয়ে ধরাই অবাক স্নিগ্ধ, কিন্তু কিছু বললো না, চুপচাপ শুয়ে রইল। ত্রয়ী নিজেই একটা হাত দিয়ে স্নিগ্ধকে শক্ত করে শুয়ে ধরে রইল। স্নিগ্ধ চুপচাপ। ত্রয়ী স্নিগ্ধর শরীরের গন্ধটাকে উপভোগ করছে, চোখ ভিজে আসছে বারবার। স্নিগ্ধ আসলে একটা পাগল, নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দেওয়া শুরু করছে নাকি? ত্রয়ীর আর ঘুম এলো না, স্নিগ্ধরও এলো না ঘুম। কোনো মেয়ে এভাবে বুকের উপর পড়ে শুয়ে থাকলে কি আর ঘুম আসে? তাও সে মেয়েকে স্নিগ্ধ নিজে অনেক ভালোবাসে। স্নিগ্ধ বলল, ত্রয়ী, আমরা কোন দিকে আগাচ্ছি? কোন দিকে মানে? ভালোবাসার দিকে। আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তুমিও এখন আমাকে ভালোবাসো, কিন্তু এটা ক্ষণিকের হতে পারে। কয়দিন গেলে আমাকে তোমার অসহ্য লাগবে না তো? ত্রয়ী অবাক হয়ে পড়ল। কি যে বলেন, অসহ্য লাগবে কেন? আর আপনাকে অসহ্য লাগার কোনো কারণ নেই। এই যে আপনার বুকে মাথা রেখে শুয়ে আছি, একটু অবাক লাগছে না? আমাকে বিশ্বাস হচ্ছে না? স্নিগ্ধ কিছু বলল না। ত্রয়ী আবার জিজ্ঞেস করলো, আমাকে বিশ্বাস হয় না? একটা অচেনা মানুষের বুকে জড়িয়ে শুয়ে আছি তবুও? স্নিগ্ধ নিচু হয়ে ত্রয়ীর কপালে চুমু দিল। সাথে সাথে স্নিগ্ধকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো ত্রয়ী। চোখটা আবার ভিজে উঠতে শুরু করেছে। জড়িয়ে রেখে স্নিগ্ধ নিজে ঘুমিয়ে পড়েছে। ত্রয়ী আর নড়চড় করলো না। ছেলেটা ঘুমায়নি সারা রাত। ত্রয়ী বেশ কিছুক্ষণ স্নিগ্ধ নিঃশ্বাসের শব্দ উপভোগ করলো। তারপর হাতটা ছাড়িয়ে আস্তে করে উঠে এলো বিছানা ছেড়ে। স্নিগ্ধ খুব আরাম করে ঘুমোচ্ছে। ত্রয়ী বিছানা থেকে নেমে সোজা রান্নাঘরে চলে এলো। চা বসিয়ে দিয়ে রুমে এলো। শাড়িটা বদলানোর সময় বারবার মনে হচ্ছিল গত রাতের কথা। স্নিগ্ধ কত ভালোবেসে শাড়ি পরিয়ে দিচ্ছিল সেটা ভাবতে লাগলো। ভাবলেই শরীর শিউরে ওঠে। নাস্তা বানানো শেষ করে স্নিগ্ধাকে ডেকে তুললো ঘুম থেকে। রাতের ব্যাপারটার জন্য সরি বলল। স্নিগ্ধা হেসে বলল,
আরে আমি কিছু মনে করিনি। তুমি নিশ্চয়ই ভাবছো আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। সেরকম কিছুই হয়নি। আমি কিছু ভাবিনি, সেরকম কিছু মনেও করিনি। আমি জানি আমার ভাইয়া কেমন, ছোটবেলা থেকে দেখছি তো। ত্রয়ী মিষ্টি হেসে বলল। তোমার ভাইয়াটা সত্যি অন্যরকম একটা মানুষ। নাস্তা হয়ে গেছে, খাবে চলো। স্নিগ্ধা ও ত্রয়ী একসাথে বসে নাস্তা করলো। মামা ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলেন কাজে। ত্রয়ী রুমে এসে দেখলো স্নিগ্ধ এখনো ঘুমে। ছেলেটা এত সুন্দর করে ঘুমোচ্ছে যে মোটেও ডাকতে ইচ্ছে করলো না ত্রয়ীর। চুপচাপ দাঁড়িয়ে থেকে স্নিগ্ধকে ঘুমোতে দেখলো। তারপরে এসে পাশে বসে চুলে হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। ত্রয়ীর হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো স্নিগ্ধ। ওর মনে হচ্ছিল ত্রয়ী ওর বিয়ে করা বউ। কি যে ভালো লাগছিল। মনে মনে ভেবে ফেলো মেয়েটাকে বিয়ে করে ফেলে মন্দ হবে না। ত্রয়ী জিজ্ঞেস করলো, কি ভাবছেন এভাবে? তেমন কিছু না। মামা চলে গেছেন? হ্যাঁ, অনেক বেলা অবধি ঘুমিয়েছেন। যে কোনো মুহূর্তে মামি চলে আসতে পারে। এখন নাস্তা করে বাসার উদ্দেশ্যে বের হন মশাই। আমার তো যেতে ইচ্ছে করছে না। ছাড়তে তো আমারও ইচ্ছে করছে না। তুমি বুঝিয়ে আমাকে ধরে আছো যে ছাড়তে ইচ্ছে করবে না? হেসে ফেলো ত্রয়ী। বলল, আপনি উঠুন এখন, মামি আসলে সমস্যা হবে। বাধ্য ছেলের মতো বিছানা চেয়ে উঠে পড়লো স্নিগ্ধ। উঠতে উঠতে পড়লো, এত আরাম করে বহুদিন ঘুমাইনি। বুকের ওপর কেউ কিছু বলে? স্নিগ্ধ ত্রয়ীর দিকে তাকানো মাত্র লজ্জায় চোখ ঘুরিয়ে নিল ত্রয়ী। স্নিগ্ধ বলল, ভাবছি এটাকে পার্মানেন্ট করা যায় কিনা। লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। স্নিগ্ধ বলল, আর লজ্জা পেতে হবে না। স্নিগ্ধাকে ডাকুন, বের হব। এখনই নাস্তা করবেন না? না, আরেকদিন এসে করব। সে কি, আমি এত কষ্ট করে বানালাম। তাহলে তো খেতেই হয়। একটা শর্ত আছে, তুলে খাওয়ালে খাবো। তুলে খাওয়াতে হবে না? আমি কখনো কাউকে তুলে খাওয়াইনি। আমাকে খাওয়াতে হবে, নয়তো খাবো না। বাধ্য হয়ে ত্রয়ী বলল। আচ্ছা, আমি নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। স্নিগ্ধ ফ্রেশ হয়ে আসলো। খাবার তুলে খাওয়ানোর সময় স্নিগ্ধা দেখে হাসছিল। ভাইয়ের সাথে মানিয়েছে বেশ। বিয়ে করলে মন্দ হবে না। মনে মনে প্রার্থনা করলো যেন এই মেয়েটাকেই ভাবি হিসাবে পাই। নাস্তা শেষ করে স্নিগ্ধরা বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। প্রেমটা ধীরে ধীরে শুরু হলো এখানেই। এভাবে চলছিল দিনগুলো। টুকটাক দেখা করা, কফি খেতে খেতে দুটো কথা বলা, একটু হাত ধরে হাঁটা, অনেক রাত অব্দি ফোনে কথা বলা। তৈরির কাছে দিনগুলো স্বপ্নের মতো লাগছিল। সারা জীবন একা চলাফেরা করে আসা মেয়েটা আজকে কারোর সাথে চলতে পারছে। কেউ একজন খেয়াল রাখছে, বারবার জিজ্ঞেস করছে খেয়েছি কিনা। যখন বাইরে যাওয়ার সময় স্নিগ্ধ একবার ফোন করে ফোনে সাবধানে যাও। ত্রয়ীর সুখে কান্না পায়। কেউ কখনো এভাবে একটু যত্ন করেনি ওর। স্নিগ্ধকে পেয়ে জীবনটা অন্যরকম লাগতে শুরু করেছে। ইস, এত সুন্দর কি কপালে সইবে। রাত্রিবেলা প্রতিদিনকার মতোই ত্রয়ী বিছানায় শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। স্নিগ্ধ হঠাৎ বলল, কালকে তোমার ক্লাস আছে? না, নেই। বাসা থেকে বের হবা? হতে পারি, যদি তুমি বলো। কালকে দেখা করো। প্রতিদিন তোমাকে না দেখলে ভালো লাগে না, আর অনেক দিন তোমাকে অন্য রূপে দেখি না। ত্রয়ী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, অন্য রূপে বলতে? শাড়িতে। শাড়ি পরলে তোমাকে কি যে অপূর্ব লাগে। আমি যে শাড়িটা কিনে দিয়েছিলাম সেটাই তোমাকে দেখিনি কখনো। ওটা পরে আসবা। আহারে, ছেলেটার শখ হয়েছে বউকে দেখার, তাই না? শাড়িতে তোমাকে সিরিয়াসলি বউ বউ লাগে। তুমি কালকে শাড়ি পরে আসবা। আর চুলগুলো শ্যাম্পু করেছিলে কবে? 2 দিন আগে। সকালে শ্যাম্পু করো। তোমার চুলের গন্ধ আমার প্রিয় জিনিস, খুব ভালো লাগে। ইসরে, পাগল একটা। সবকিছু সুন্দরভাবেই চলছে প্রতিদিনের মতো। আজকেও খুব সুন্দর করে কথা বলে দুজনে ঘুমিয়ে পড়লো। বিপত্তি হলো পরের দিন। মামির কাছে আলমারির চাবি চাইতে গেলে মামি জানতে চাইলো, কি করবি? মামি, শাড়িটা নিব। শাড়ি কি করবি? ত্রয়ী মিথ্যা বলতে পারে না, তবুও আমতা আমতা করে পড়লো, মামি, একটা বন্ধুর বার্থডে আছে, সবাই শাড়ি পরে আসবে। বন্ধু না বান্ধবী? বান্ধবী। নাম কি? ত্রয়ী একটু না ভেবে চট করে বলল, সামিয়া। আচ্ছা, কখন ফিরবি? মামি সন্ধ্যার আগেই ফিরবো। ঠিক আছে, যা। বার্থডেতে কি কি উপহার দিবি? টাকা পাইলি কই? ত্রয়ী আটকে গেল। আবারও আমতা আমতা করে পড়ল, আমার কাছে টাকা নাই। 3 বান্ধবী মিলে একটা গিফট দিব, ওরা আমার টাকাটাও দিয়েছে। ও ঠিক আছে, যা। সন্ধ্যার আগেই ফিরবি। মামি চাবিটা ত্রয়ীর হাতে দিল। ত্রয়ী খুশি মনে আলমারি খুলে শাড়ি বের করলো। মনে অনেক আনন্দ। স্নিগ্ধর গিফট দেওয়া শাড়ি পরে আজ তার সাথে দেখা করতে যাবে। উফ, কি যে এক্সাইটেড লাগছে।
কিন্তু শাড়িটা খুলেই বুকটা ফেটে যেতে চাইলো কষ্টে। মাঝখানে একটু জায়গা ছিঁড়ে গেছে। এত সুন্দর শাড়িটা মামি ছিঁড়ে ফেলেছে। একদিনও ত্রয়ী পরতে পারলো না, তার আগেই ছিঁড়ে ফেলেছে। খুব কান্না আসতে চাইছিল ওর। অনেক কষ্টে কান্না দমিয়ে মামিকে গিয়ে বলল, মামি, আমার একটা শাড়ি আপনি ছিঁড়ে এনেছেন কেন? মামি চোখ রাঙালো, বলল, ওটা এক জায়গায় লেগে ছিঁড়ে গেছে। আমাকে তো বললেন না মামি, ছিঁড়ে গেছে শাড়িটা। তাতে কি হয়েছে? যদি তোর কাছে ছিঁড়তো? মামি আমি অনেক সাবধানে চলাফেরা করি, ছিঁড়বে না আমার কাছে। কি বললি? আবার মুখে মুখে তর্ক করছিস? তর্ক না মামি, নিজের জিনিসের প্রতি মায়া থাকে সবারই। আপনার শাড়ি তো অনেক যত্নে রাখেন, আমারটাই ছিঁড়লেন। কান্না আটকাতে পারলো না ত্রয়ী। মামি রেগে বলল, না, একা কান্না কাটবি না। আহামরি কিছু ছিঁড়ি নাই, একটা শাড়ি তো, আর এত বেশি দামেরও না। যত দামেরই হোক, প্রিয় মানুষের দেওয়া জিনিস মামি, আপনি বুঝবেন না। আমাদের বান্ধবীও মেলা জিনিস দিত, সব কি এখনো আছে নাকি? এটাই নিয়ম। কান্দাকাটি থামা, আমার শাড়ি পরে যা। ত্রয়ীর আরো কান্না পেল। সেদিনও স্নিগ্ধ চেয়েছিল এই শাড়িতেই দেখবে ওকে, পারেনি ও। আজকেও এরকম হলো। কপালটাই এমন, ছেলেটার ইচ্ছে কখনো পূরণ করতে পারে না ও। মামি ত্রয়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়ায় আছিস কেন? আমার শাড়ি পরে যা, না হলে তোরটা সেলাই কর সুতা দিয়া। মামি, ওটা এমন জায়গায় ছিঁড়ছে যে সেলাই করলে বাজে দেখাবে। তাইলে ওটার আশা পাততে, তুই আমার শাড়ি পরে যা। মামি। ত্রয়ী আর কথা বলতে পারলো না। রুমে এসে কান্নায় ভেঙে পড়লো। নিজেকে সামলে নিতে অনেক সময় লাগলো ওর। ছোটবেলা থেকেই মামি এরকম করে, ত্রয়ীর পছন্দের জিনিসগুলো নিয়ে রেখে দেয়। কান্না থামাতে অনেক সময় লাগলো। স্নিগ্ধ কল দিয়ে জিজ্ঞেস করলো, কতক্ষণ লাগবে? ত্রয়ী ধরা গলায় বলল, সরি স্নিগ্ধ, আজকে দেখা করতে পারবো না। সে কি, কেন পারবা না? বাসায় সমস্যা হয়ে গেছে, আমাকে মাফ করে দিও তুমি প্লিজ। মাফ করার প্রশ্ন আসছে কেন? স্নিগ্ধ, তুমি আমাকে ভুলে যাও। হঠাৎ ত্রয়ীর এমন কথাই ভয় পেয়ে গেল স্নিগ্ধ। বলল, এসব কি বলছো? কি হয়েছে তোমার? মামি কি বুঝে গেছে আমাদের রিলেশনের ব্যাপারে কিছু? ত্রয়ী ভেজা ভেজা গলায় বলল, না, কিন্তু আমি পারবো না আর। আমাকে ভুলে যাও, আমার জীবনটা অনেক জালে পরিপূর্ণ। এই এলোমেলো জীবনে আমি কাউকে জড়াতে চাই না। ত্রয়ী, তোমার জীবনটা এলোমেলো নয়। আমি জানি তোমার জীবন কেমন। কি হয়েছে আমাকে বলো প্লিজ। পারবো না স্নিগ্ধ, ফোন রাখি, আমাকে ভুলে যাও তুমি। ফোন রেখে দিল ত্রয়ী। স্নিগ্ধর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। হঠাৎ ত্রয়ীর এরকম বদলে যাওয়া কি এমন হলো যে ভুলে যেতে হবে ওকে? ফোন দিয়ে দেখলো ত্রয়ীর নাম্বার বন্ধ। বুকটা ধুকপুক করতে শুরু করেছে স্নিগ্ধর। ত্রয়ীকে ছাড়া থাকার কথা ভাবতে পারে না ও। ত্রয়ী ঠিক আছে তো? অনেকবার ফোন দিয়েও ত্রয়ীর নাম্বার বন্ধ পেল স্নিগ্ধ। টেনশন বাড়ছে হু হু করে। কথাবার্তা ছাড়া হঠাৎ করে ভুলে যেতে বলা, আর তারপরেই ফোন বন্ধ। বুক ফেটে যাচ্ছে কষ্টে। কোন অশনি সংকেত আসছে সামনে। স্নিগ্ধ কিছু না বুঝে সামনে পায়চারি করতে লাগলো। চিন্তার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ত্রয়ীর বাসে চলে যাওয়ারও উপায় নেই কোনো। মনে মনে ভেবে রাখলো, যদি ত্রয়ী কিছুক্ষণের মধ্যে ফোন না দেয় তাহলে বিকালে স্নিগ্ধাকে ওর বাসায় পাঠাবে। অপেক্ষার ফল সুমিষ্ট হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরপরই ত্রয়ীর নাম্বার থেকে কল আসলো। হন্তদন্ত হয়ে ফোন রিসিভ করলো স্নিগ্ধ। কাঁপা কাঁপা গলায় জানতে চাইলো, কি হয়েছে তোমার? ত্রয়ীর একটা ছোট নিঃশ্বাস শোনা গেল। বলল, আমার কপালই খারাপ স্নিগ্ধ, বাদ দাও। আমাকে বলবা না কি হয়েছে? শুনে কি করবা? চেপে রেখে কি করবা তুমি? কথাবার্তা ছাড়া হঠাৎ কল রেখে দিয়েছো, বলে দিয়েছো যেন ভুলে যাই তোমাকে। তোমার কি জানা নাই আমি তোমাকে ভুলে যেতে পারবো না? যেটা অসম্ভব সেটা হুট করে কেন বলো তুমি? স্নিগ্ধ, এত সিরিয়াস হচ্ছ কেন? আমি বলেছি বলেই কি সত্যি সত্যি আমায় ভুলে যাবা? তুমি হঠাৎ কেন এভাবে বলবা আর তারপর থেকে ফোন বন্ধ? আমার টেনশন হয় না? আচ্ছা স্নিগ্ধ, সরি, কিন্তু সত্যি বলতে কি জানো, আমি নিজেই তোমাকে ভুলে যেতে পারবো না। আমি তোমাকে ছেড়ে থাকতেও পারবো না রে। এখন বলো তো ঘটনাটা কি? হঠাৎ কি হলো? আজকে কি দেখা করবা না? দেখা হলে বলতাম সবকিছু। কখন আসবা বলো? এক্ষুনি বেরিয়ে পড়ো। কিন্তু স্নিগ্ধ তো বলে আমতা আমতা করতে লাগলো ত্রয়ী। স্নিগ্ধ জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিন্তু আমি শাড়ি পরে আসতে পারবো না। ওহো ত্রয়ী, তুমি কি পরে আসবা সেটা ব্যাপার নয়, তুমি যে আসছো এটাই আমার কাছে সবকিছু। আচ্ছা, আমি দ্রুত আসছি, তুমিও বেরিয়ে পড়ো। দ্রুত চলে আসলো দুজনেই। জায়গাটা পূর্ণ নির্ধারিত ছিল।
ত্রয়ীর মলিন মুখ দেখে মনটা কেমন করে উঠল স্নিগ্ধর। আর ত্রয়ীও স্নিগ্ধকে দেখে বুঝে গেল কতটা টেনশন করেছে সে। দেখা হওয়ার পর স্নিগ্ধ ছুটে এসে ত্রয়ীর সামনে দাঁড়ালো। চোখে মুখে চিন্তার রেখা দেখে ভালো লাগলো ত্রয়ীর। স্নিগ্ধ বলল, এমন দেখাচ্ছে কেন তোমায়? তোমাকে আমার চেয়ে বেশি করুণ দেখাচ্ছে স্নিগ্ধ। এতটা ভালোবাসো আমায়? কিছু বুঝে ওঠার সময় দিল না স্নিগ্ধ। আচমকা জাপটে ধরল ত্রয়ীকে। আশেপাশে কি আছে একবারের জন্য মনে পড়লো না। হুঁশিন হয়ে গেছে যেন। এক মুহূর্ত পরে আবার ছেড়ে দিয়ে বলল, সরি ত্রয়ী, আমি নিজেকে সামলাতে পারিনি। স্নিগ্ধ, আমিও সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তখন আমার এত কষ্ট হয়েছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কি হয়েছে বলবা তো? মামি আমার শাড়িটা নিয়েছে আর দেয়নি স্নিগ্ধ। যেদিন শাড়িটা কিনে নিয়ে গেছিলাম সেদিনই নিয়েছিল, আর ফেরত পাইনি। আজকে শাড়ি খুলে দেখি ছিঁড়ে ফেলেছে। মুখটা ভার করে নিচু হয়ে মাটির দিকে তাকিয়ে রইল ত্রয়ী। স্নিগ্ধ হাসার চেষ্টা করে বলল, পাগলি, কাঁদছো কেন এভাবে? শাড়ি একটা নিয়েছে তাতে কি, আবার একটা কিনে দিব। এর জন্য মন খারাপ করে বসে থাকতে হবে? সামান্য একটা কারণে ভুলে যেতে বলবা আমাকে? কি করব বলো? আমার জীবনটা যে কষ্টে পরিপূর্ণ। এই জীবনে তোমাকে জড়িয়ে কি দিতে পেরেছি? কষ্ট ছাড়ার কিছুই দিতে পারিনি। ধুর বোকা মেয়ে, এভাবে বলছো কেন? তুমিও না এভাবে বলতে হয় না। তোমার চেয়ে বড় কিছু আছে নাকি আমার কাছে? তুমি তো আমার সব সব সব। আমার আর কিছু চাই না পাগলি মেয়েটা। ত্রয়ী চোখ মুছে বলল, সরি স্নিগ্ধ, আমি বারবার তোমাকে শুধু কষ্টই দেই। আমাকে মাফ করে দিও তুমি। আবার ভুলে যাও এই ব্যাপারটা। আমি তোমাকে আবার একই রকম একটা শাড়ি কিনে দিব। আজকেই দিতে হবে কিনা বলো? ত্রয়ী মাথা ঝাঁকিয়ে বলল, লাগবে না, তুমি বলেছিলে না এতেই হবে। কিন্তু আমার আর এই জীবন ভালো লাগে না স্নিগ্ধ, যেখানে কোনো মায়া নেই, ভালোবাসা নেই। স্নিগ্ধ এক মুহূর্ত ভেবে পড়ল, তাহলে যে জীবনে মায়া আছে, ভালোবাসা আছে, সে জীবন চাও? ত্রয়ী স্নিগ্ধ চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সেরকম একটা জীবন কে না চায়? স্নিগ্ধ চাই ত্রয়ীকে নিজের কাছে এনে রাখতে, কিন্তু ওর যে এখন কোনো চাকরি নেই। চাকরি বাকরি ছাড়া বিয়ের কথা বাসাতেও বলা যাবে না, আর ত্রয়ীর বাসাতেও প্রস্তাব পাঠানো যাবে না। ত্রয়ী বলল, সবার ভাগ্যে কি আর সবকিছু থাকে? স্নিগ্ধ ওকে বাধা দিয়ে বলল, এভাবে বলো না মেয়ে, আমি আছি না, সবই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। ত্রয়ী আর কিছু বলল না। স্নিগ্ধ যথাসাধ্য চেষ্টা করতে লাগলো ত্রয়ীর মনটা ভালো করে দেওয়ার জন্য। সন্ধ্যার আগে বাসায় ফিরে এলো ত্রয়ী, কিন্তু বাসায় ঢুকেই মামির এমন অগ্নিমূর্তি দেখবে সেটা কল্পনাও করেনি। মামির রাগি রাগি চোখ করে দাঁড়িয়ে আছে। ত্রয়ীকে দেখেই বলল, কই গিয়েছিলি তুই? ত্রয়ী অবাক হয়ে তাকিয়ে রইল মামির দিকে। মামিকে এত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? মামি কি কিছু আন্দাজ করতে পেরেছে? মামি বলল, সত্য করে বল, কোথায় গিয়েছিলি? চুপ করে রইল ত্রয়ী। অনেকক্ষণ কথা বলতে পারল না। মামির ভয়ঙ্কর গলা শুনে কেঁপে উঠল এবার। সামিয়ার বাড়ির নাম করে কোন জায়গায় গিয়েছিলি তুই? সত্যি সত্যি ভয় হতে লাগলো ত্রয়ীর। এবার কি জবাব দেবে? মামি সত্যিটা জেনে গেছেন কিভাবে যেন। ত্রয়ী বলল, মামি? আমতা আমতা করতে করতে দেখে আরো রেগে গেলেন মামি। বলল, কার সাথে গিয়ে ইটিস পিটিস করতেছিলি বল? মামি এসব কেন বলছেন? তাছাড়া কি বলবো? সামিয়ার বাড়িতে না গিয়ে অন্য কোথাও গেলে কিছু বলতাম না, কিন্তু মিথ্যে বলেছিস। সামিয়ার জন্মদিন এখন না, অনেক আগেই পার হয়ে গেছে। আমি খোঁজ নিয়েছিলাম। ভয়ে শুকিয়ে গেল ত্রয়ী। মুখটা ফ্যাকাশে হয়ে গেল ওর। কে জানতো মামি খোঁজ নেবে সামিয়ার ব্যাপারে? আর তখনই হুট করে সামিয়ার নামটাই মাথায় চলে এসেছিল। এবার কি যে হবে? ভয়ে কাঁপতে লাগলো ত্রয়ী। আর মিথ্যা বলতে পারলো না, চুপ করে রইল। কিছু বলছে না দেখে মামি আবারও হুঙ্কার দিল। ত্রয়ী তবুও চুপ। মামি জিজ্ঞেস করলো, এভাবে আরো কতদিন মিথ্যা বলে গিয়েছিলি বল আমাকে? আর কখনো যায়নি মামি, বিশ্বাস করেন। ঠাস করে ত্রয়ীর গালে একটা থাপ্পড় বসালো মামি। সাথে সাথেই বলল, তুই সারা রাত ফোনে গুচুর গুচুর ফুসুর ফুসুর করিস, আমি জানি না নাকি? তোর মামা আমাকে বলে মেয়েটা খারাপ হয়ে গেছে। চোখে পানি এসে গেল ত্রয়ীর। সে না হয় একটু কথাই বলেছে ফোনে, খারাপ হয়ে যাওয়ার প্রশ্ন কেন আসছে? এত বড় মেয়ের গায়েও কেউ হাত তোলে? আর কান্না সামলাতে পারলো না, চলে যেতেও পারলো না। পায়ের নিচে শিকড় গজানোর মতো অবস্থা হলো ওর। মামি যখন বলল, যা আমার মুখের সামনে থেকে, তোর ব্যবস্থা আমি নিচ্ছি। ত্রয়ী ছুটে নিজের রুমে এসে কান্নায় ভেঙে পড়লো। নিজেকে সামলে রাখার সাধ্য ওর আর নেই। এত বড় হওয়ার পর মামির হাতে মার খাবে এটা ভাবতেও পায়নি ও।
এজন্যই স্নিগ্ধকে বলেছিল ভুলে যেতে ওকে। স্নিগ্ধর জন্য আরো অনেকবার মিথ্যা বলতে হবে, মার খেতে হবে, কিন্তু সেই সুযোগ আর ত্রয়ী পাবে না। কারণ রাতেই মামা মামি বুদ্ধি করলেন ত্রয়ীকে এবার বিয়ে দিয়ে আপদ মুক্ত হবেন। তার উপর মেয়ে যদি এখন পালিয়ে যায় তাহলে মান সম্মান সব যাবে। আগে ভাগে বিয়ে দিয়ে দিলে ভয়ও থাকবে না আর আপদও থাকবে না। দুজনেই বুদ্ধি করে দ্রুত কাজে নেমে পড়ল। পরের দিনই পাত্রপক্ষ দেখতে এলো ত্রয়ীকে। ত্রয়ী যা কল্পনাও করতে পারেনি। সকালে ঘুম থেকে উঠেই ত্রয়ী দেখলো বাড়ির সবাই অনেক ব্যস্ত। মামি রান্না বান্না আর রসুন পেঁয়াজ বাটছে। মামা বাজার করে এনেছে অনেকগুলো মুরগি, মাছ, ফলমূল সহ অনেক কিছু, মিষ্টিও এনেছে। হঠাৎ এত আয়োজন কেন বুঝতে পারছে না ত্রয়ী। কোনো মেহমান আসলে তো ত্রয়ী জানতো। ত্রয়ীকে কিছু জানানো হয়নি, আবার এখনো কেউ ওর সাথে কথা বলারও সময় পাচ্ছে না। ঘটনাটি কি? এমনিতেই সবসময় ত্রয়ীকে রান্নাবান্না সহ সব কাজ করতে হয়। আজকে ত্রয়ীকে কেউ কাজের কথাও বলছে না। মানে? ত্রয়ী কৌতূহলী চোখে রান্নাঘরে এসে বসলো। মামি কাজে প্রচুর ব্যস্ত। ত্রয়ী জিজ্ঞেস করলো, এত আয়োজন কেন মামি? কেউ কি আসবে? হ্যাঁ আসবে, তোকে এখানে বসতে হবে না, যা যা ঘরে যা। ত্রয়ী বেশ চমকালো। যে মামি প্রতিদিন সব কাজের দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দেয়, সে মামি আজ এভাবে বলছে। ব্যাপার কি? অনেকটা ভরকে গিয়ে ত্রয়ী জিজ্ঞেস করলো, মামি আমাকে বললেন না কে আসবে? আরে মেহমান আসবে, আসলেই তো দেখতে পাবি। কোন মেহমান? তোর মামার বন্ধু বান্ধব আর তার পরিবার। ত্রয়ী আরো বেশি চমকালো। মামি এমনিতেই অনেক বেশি কিপটা। আজকে মামার বন্ধু বান্ধব আসবে বলে এত আয়োজন? কোনো রহস্য নিশ্চয়ই আছে। হয়তো মামার ব্যবসায়িক কোনো কথাবার্তা আছে সেজন্য। ব্যবসায় লাভ হলে মামা মামি দুজনেই খুশি হবে, সেজন্য হয়তো এত আয়োজন। কিন্তু মামি তো বললো পরিবার নিয়ে আসবে। কিছুই মাথায় ঢুকছে না ত্রয়ীর। চুপচাপ বসে চিন্তা করতে লাগলো। মামি ওকে তাড়া দিয়ে বলল, তুই ঘরে যা তো, আমাকে একা একা রান্না করতে দে। কেন মামি? আমি একটু সাহায্য করি। আহা, লাগবে না, তুই আজকে শুয়ে থাক গিয়ে, তোকে কোনো কাজ করা লাগবে না। কিন্তু কেন? তুমি কি আমার উপরে রেগে আছো মামি? মামি মাথা নেড়ে পড়ল, না, রাখবো কেন? রাগ করিনি, তুই রুমে গিয়ে বিশ্রাম কর, এখানে থাকলে কালো হয়ে। কথাটা বলতে বলতে থেমে গেল মামি। ত্রয়ীকে কথাটা বলা যাবে না, যেহেতু মেয়েটা প্রেম করেছে। যদি জানে পাত্রপক্ষ আসবে তাহলে প্রেমিকের সাথে পালিয়েও যেতে পারে। পালিয়ে গেলে মান সম্মান কিছুই থাকবে না। কাজে ওকে বলা যাবে না কিছু। ত্রয়ীকে একরকম ঠেলে ঠুলে মামি রুমে পাঠিয়ে দিল। একরাশ চিন্তা নিয়ে রুমে আসলো ত্রয়ী। মনে মনে নানান প্রশ্ন জাগছে, কিন্তু মামা মামি ওর বিয়ের চিন্তা করতে পারে এটা ওর মাথাতেই এলো না কিছুতেই। রুমে এসে ফোন দিল স্নিগ্ধর নাম্বারে। মামা মামি ভাবছেন অন্য কথা। পাত্রর বাবা আগেই ত্রয়ীকে দেখে পছন্দ করেছেন। আজকে পাত্র নিজে দেখবে, দেখে পছন্দ হলে আজকে বিয়ে পড়িয়ে দেবেন ওনারা। বিয়ে পড়িয়ে দিলেই ঝামেলা শেষ। কোনো আয়োজন করতে হবে না, পয়সাও খরচ করতে হবে না। ঝামেলা ছাড়াই আরামে বিয়েটা শেষ করা যাবে। মেয়েটার বোঝা নেমে যাবে কাঁধ থেকে। এমনিতেই মামি কয়েক বছর থেকে এই বোঝা সামলাচ্ছেন। যার কেউ নেই, ওর মানুষের কাছে সে বোঝার সমতুল্যই। তার উপর সে যদি একটা মেয়ে হয়। ত্রয়ী স্নিগ্ধকে কল দিয়ে জিজ্ঞেস করলো, উঠেছো কখন? একটু আগে। আমার আজকে একটু দূরে যেতে হবে। আব্বু হঠাৎ একটা কাজে পাঠাচ্ছে আমাকে। কিসের কাজ? একটু ব্যবসার কাজ। দিনের বেলা তোমাকে ফোন দিতে না পারলে টেনশন করো না, আমি সময় পেলেই তোমাকে কল করব। আচ্ছা জান পাখি? ত্রয়ী আস্তে করে বলল, আচ্ছা, তুমি সারাদিন সাবধানে থেকো কেমন? স্নিগ্ধ আছে বলে দু একটা কথা শেষ করে ফোন রেখে দিল। ত্রয়ী রুমে পায়চারি করতে করতে চিন্তা করছিল বাসে কার আসবে। মামি এমন সময় রুমে এসে ওকে বলল, তুই মুখে কিছু লাগা। ত্রয়ী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি লাগাবো? ওই যে মাঝে মধ্যে কি সব লাগাস। ত্রয়ী কিছুক্ষণের জন্য থমকে গেল। মুখে ফেস প্যাক লাগানোটা স্বাভাবিক, কিন্তু আজকে কেন লাগাতে হবে? মামি কি বোঝাতে চাইছে? মামিও ব্যাপারটা বুঝতে পেরে পড়লো। ওইগুলো মুখে লাগানোর পর তোকে অনেক উজ্জ্বল দেখায়। আজকেও দেব, মেহমানরা আসবে, তারা দেখবে না। মেহমান আমাকে সুন্দর দেখালে আমার লাভ কি? আরে বুঝিস না, বড় হয়েছিস, যদি তোকে দেখে তাদের ভালো লাগে এরপর ভালো ভালো সম্মত নিয়ে আসবে, এই জন্যই বললাম। ত্রয়ী ভুরকুচকে বলল, ও আচ্ছা, আমাকে সুন্দর দেখানোর দরকার নেই মামি, আমার বিয়ে হওয়ার দরকারও নাই। তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে তুমি নিজেই এগুলো মাখো বসে। মামিও সাথে সাথে রেখে জবাব দিল, তাহলে মাঝে মাঝে মাখিস কি জন্য? ও বুঝছি, কতগুলা ছেলের সাথে পীড়িত আছে না,
রাত জেগে তাদের সাথে কি গো টাইপের কথাবার্তা কও, আমরা কি জানি না নাকি? ত্রয়ী রেগে গেল হঠাৎ। এরকম অপবাদ ওর একেবারে অসহ্য লাগে, কিন্তু মামা মামি একবার যখন জানতে পেরেছেন ওর সম্পর্কের কথা, তার মানে এখন থেকে স্নিগ্ধর জন্য অনেক কথাই শুনতে হবে ওকে, মায়েরও খেতে হবে আরো অনেকবার। তাই চুপ করে রইল ত্রয়ী। মামি রাগ দেখাতে দেখাতে রুম থেকে বেরিয়ে গেল। ত্রয়ীর মনটা খারাপ হয়ে গেল আবারও। এভাবে কি থাকা যায়? সম্পর্কের ব্যাপারটা জানার পর থেকে মামির আচরণ আরো বেশি খারাপ হয়ে গেছে। জীবনটা এরকমই, সুখের মুহূর্তগুলোর চেয়ে দুঃখের মুহূর্তই এখানে বেশি। তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় একটু সুখের ছোঁয়া পেতে। স্নিগ্ধ যদি সেই সুখের সন্ধান দিত, একমাত্র স্নিগ্ধর দিকে তাকিয়ে থেকে বাকি জীবনটা পার করে দিতে চাই ও। ধীরে ধীরে দুপুর পেরিয়ে গেল। ত্রয়ী গোসল করে মাত্র বেরিয়েছে, এমন সময় মামি এসে বলে গেল সাজগোজ করে বসে থাকার জন্য। সাজগোজ করা নিয়েও মামির এত আগ্রহ কেন আজ? ঘটনার কিছুই বুঝতে পারছে না ত্রয়ী। বিতৃষ্ণা নিয়ে বসে রইল চুপচাপ। কিছুক্ষণ পর মামি আবারও আসলো রুমে। এবার এসে সরাসরি বলল, শোন ত্রয়ী, শাড়ি পরে সাজগোজ করে বসে থাক, আজকে যারা আসবে তারা তোকে দেখতেই আসবে। এতক্ষণে সত্যি কথা বেরিয়ে এসেছে, কিন্তু কথাটা শুনে বুকে হাতুড়ি পিটতে আরম্ভ করলো ত্রয়ীর। দেখতে আসবে মানে? মামা মামি ওকে না জানিয়ে পাত্রপক্ষের সাথে কথা বলে ফেলেছেন। এখন কি হবে যদি তাদের পছন্দ হয়েছে? মাথায় বাজ পড়ার মতো অবস্থা ওর। মামি কয়েকটা কড়া কথা শুনিয়ে বেরিয়ে গেছেন রুম থেকে। ত্রয়ী চুপচাপ বসে আছে। জীবনটা শেষ হয়ে যাবে এবার। যদি তারা পছন্দ করে তাহলে তো মামা মামি ওর সাথে বিয়ের ব্যবস্থা করবে। স্নিগ্ধকে আজই জানাতে হবে কথাটা। ত্রয়ী পুরো ঘরময় পাচাই করতে লাগলো। মামি এসে বলে গেল দ্রুত রেডি হতে, তাই নাকি এসে গেছেন। অনেক টেনশন নিয়ে শাড়ি পরে হালকা সাজগোজ করলো ত্রয়ী। টেনশন বাড়ছে হু হু করে। স্নিগ্ধকে কল দিয়েছিল কয়েকবার, কিন্তু সেও কল রিসিভ করছে না। জানে না এরপর কি হবে। ত্রয়ী মনমরা হয়ে বসে আছে রুমে। পাত্রপক্ষ এসে গেছে। ওদের সামনে চা নাস্তা দিয়ে আসতে হলো। পাত্রকে আলাদাভাবে কথা বলার জন্য ত্রয়ীর রুমে পাঠানো হলো। ত্রয়ী কিছু বলতে পারল না, শুধু চুপচাপ পাত্রের করে যাওয়া প্রশ্নগুলোর উত্তর দিয়ে গেল। ত্রয়ী অপছন্দ হওয়ার মতো মেয়ে নয়, পাত্রের অনেক পছন্দ হয়েছে ওকে। বেটা আজকে পরিয়ে দিলে সব থেকে পাত্র নিজে বেশি খুশি হবে। ত্রয়ী যখন নিজের রুমে বসে টেনশনে মরে যাচ্ছিল, মামি তখনই এসে ওকে বলে গেল পাত্রপক্ষে ওকে পছন্দ করেছে। ওরা আজকে বিয়ে পড়িয়ে নিয়ে যাবে। বিয়ের শাড়ি কিনতে গেছে ওরা। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেল ত্রয়ী। সবকিছু এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেও পারেনিও। স্নিগ্ধকে অনেকবার কল দিল, কিন্তু রিসিভ হলো না। মেসেজ পাঠালো অনেকগুলো, কিন্তু কোনোরই উত্তর নেই। বাড়িতে সবাই হাসাহাসি আর আনন্দ উল্লাস করছে। ত্রয়ীর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন। জীবনটা তো শেষ হয়ে গেল, সত্যি সত্যি শেষ হয়ে গেল। স্নিগ্ধও এই মুহূর্তে পাশে নেই। বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ত্রয়ীর মরে যেতে ইচ্ছে করছে খুব। ও জানে সুসাইড কোনো ভালো সমাধান না, কিন্তু জীবনে কখনো সুখ পায়নি যে মেয়ে, সে একজনকে ভালোবেসেও সুখ পাবে না। এত কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায়? সুসাইড করার পথটাকে বেছে নিল ত্রয়ী। এছাড়া আর কোনো উপায় নেই। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়তে হবে। মরণেই সবচেয়ে সহজ সমাধান হবে এটার। যে জীবনে এত বাধা পেরিয়েও কখনো সুখের দেখা মিলল না, সে জীবন রেখেই বা কি লাভ? ফ্যানের সাথে ওড়না পেঁচাতে যাচ্ছিল, এমন সময় দরজা ঠক ঠক শব্দ হলো। ত্রয়ী চমকে দরজার দিকে তাকালো। কেউ দরজায় নক করছে। ওর গলা শুকিয়ে কাঠ। দরজায় জোরে জোরে শব্দ হচ্ছে। ত্রয়ী তাড়াহুড়ো করে ফ্যানে পেঁচানো ওড়নাটা খুলে ফেললো। তারপর দরজা খুলতে গেল। এদিকে পা কাঁপছে দূর দূর করে। ত্রয়ী নিজেকে কোনো মতে সামলে নিয়ে এসে দরজা খুলো। দুজন মহিলার একটা মেয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, তোমাকে সাজাই দেই। বিতৃষ্ণার চোখ বন্ধ করে ফেল ত্রয়ী। মরার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। এখন সাজগোজ করতে করতে বিয়ের আসরে নিয়ে যাওয়া হবে। আর কিচ্ছু হবে না জীবনে, সবকিছু শেষ হয়ে গেল। চোখে পানি এলো, সামলে নিল ও। মহিলারা ঘরে ঢুকে ওকে সাজানোর জন্য জোর দিতে লাগলো। ত্রয়ী বাথরুমে গেল হাত মুখ ধুয়ে আসার জন্য, কিন্তু হাত মুখ ধুতে গিয়ে অনেকক্ষণ বাথরুমের দেওয়ালে ঠ্যাস দিয়ে কান্না করে চলল। স্নিগ্ধ জানতো পারবে না ওর বিয়ে হয়ে যাচ্ছে। এভাবে কষ্ট করতে করতে শেষ হয়ে যাবে মেয়েটা। তবে যদি সত্যি বিয়েটা হয়ে যায়, তাহলে ওই বাড়িতে গিয়েই বর ঘরে ঢোকার আগে কাজ সেরে ফেলবে ও। চলে যাবে পৃথিবী ছেড়ে।
এত কষ্ট আর ভালো লাগছে না ওর। বাকি জীবনটা তুষের অনলে পোড়া চেয়ে মরে যাওয়া ভালো। ত্রয়ীর গাল বেয়ে পানি পড়ছে ঝরঝর করে। মুখে পানির ছিটা দিয়ে রুমে আসলো। মলির মুখে বসলো মেহমানদের সামনে। তারা শাড়ি পরিয়ে গহনা গাঁটি দিয়ে সাজাতে আরম্ভ করলো ওকে। গায়ে একটা করে গহনা পরানো মাত্রই বুকটা ফেটে কান্না আসতে চায় ত্রয়ীর, কিন্তু চাইলেও কাঁদতে পারে না। বিয়ের বেনারসি পরানোর সময়ও প্রচন্ড কষ্ট হচ্ছিল। নিজেও সহ্য করা যায় না, কাউকে বোঝানোও যায় না। ত্রয়ী চুপচাপ মূর্তির মতো বসে আছে। বিয়েটি কি ফাইনালি হয়েই যাবে? এদের সামনে স্নিগ্ধকে কল দেওয়ার সুযোগ নেই। চিন্তিত মুখে ফোনের দিকে তাকালো ত্রয়ী। ইচ্ছে করছে আরেকবার স্নিগ্ধকে কল দেয়, কিন্তু পারছে না। ওরা কি ভাববে? আর ওদের সামনে কথাও বলা যাবে না। বারান্দায় গিয়ে কথা বলে মামি দেখে ফেলবে। সাজগোজ সব শেষ হলে ত্রয়ীকে নিয়ে আসা হলো ড্রয়িং রুমে। এখন বিয়ে পড়ানো হবে। পাথরের মূর্তির মতো হয়ে বসে আছে ত্রয়ী। দেখে মনে হবে মরে গেছে। নিঃশ্বাসটাও পড়ছে কিনা সন্দেহ। নিষ্পলকভাবে চেয়ে আছে মেঝের দিকে। পাত্র ও পাত্রীকে একসাথে বসানো হলো। পাত্রের মুখে সেকি হাসি। ত্রয়ীর চোখের পাতাও নড়ছে না। কিছু চিন্তাও করতে পারছে না। একেবারে স্থির হয়ে গেছে। মোবাইলটা পাশের রুমে ভাইব্রেট করা রাখা। এই অবস্থায় স্নিগ্ধ কল দিলেও বোঝা যাবে না বিয়েটা হয়ে যাবে এবার। নিজেকে শেষ করে দেওয়ার জন্য অপেক্ষা করছে ত্রয়ী। পাত্রের মুখ হাসি হাসি। সুন্দরী বউ পাচ্ছে, সে তো খুশি হবেই। দেখতে সে বিয়ে করে নিয়ে যাওয়ার আনন্দটা ভরিয়ে দিচ্ছে ওকে। ত্রয়ীর দিকে আর চোখে তাকাতে লাগলো বারবার। সবাই অপেক্ষা করছে কাজে আসার জন্য। এমন সময় হঠাৎ রুমে স্নিগ্ধ প্রবেশ করলো। রুমে ঢুকে ত্রয়ীকে বউ সাজানো অবস্থায় দেখে আটকে উঠলো। সবাই তাকালো স্নিগ্ধর দিক। এমন সময় হঠাৎ স্নিগ্ধা প্রবেশ করলো। রুমে ঢুকে ত্রয়ীকে বউ সাজানো অবস্থায় দেখে আটকে উঠলো ও। সবাই তাকালো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা কাজ শেষ করে এদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো একবার আপুর সাথে দেখা করে যায়, কিন্তু বাসায় ঢুকেই এরকম কিছু দেখবে সেটা কল্পনাও করেনি। ত্রয়ী চলো চোখে তাকালো স্নিগ্ধার দিকে। হঠাৎ স্নিগ্ধাকে দেখে বুকে একটু আশার আলো জেগে উঠেছে ত্রয়ী। ও হঠাৎ বলল, স্নিগ্ধা। তারপর হুট করে উঠে এলো স্নিগ্ধার কাছে, হাত ধরে বলল, তোমার সাথে কথা আছে। সবাই থ হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। সবাইকে অবাক করে দিয়ে পাশের রুমে গিয়ে ঢুকলো ত্রয়ী। নিজের অজান্তেই দরজা লাগিয়ে দিয়েছে। স্নিগ্ধাকে দেখে ওর মনে একটু আশার আলো সঞ্চার হয়েছে বলে অজান্তেই করে ফেলেছে কাজগুলো। এদিকে পাত্রপক্ষ হা করে একজন আরেকজনকে দেখছে, কারোর মুখে কথা আসছে না। সবাই কৌতূহল নিয়ে দেখছে আরেকজনের দিকে। পাত্র নিজেও স্তব্ধ। ত্রয়ী স্নিগ্ধাকে জড়িয়ে ধরে কেঁদে ফেল ঝরঝর করে। কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতে চাইনি। সবকিছু এমন ভাবে ঘটে গেছে যে আমাকে বাধ্য হতে হয়েছে। আমি মামা মামিকে নাও বলতে পারিনি। বললেই আমাকে মারধর করত। ওরা আমাকে বোঝা মনে করে, তাড়িয়ে দিতে চায়। আমি এখন কি করব বলো? এই বিয়ে আমি করতে পারবো না। বিয়েটা হলে ও বাড়িতে গিয়ে আমি সুইসাইড করব। স্নিগ্ধা ওকে সান্ত্বনা দিয়ে বলল, এসব বলতে হয় না আপু, তুমি একদমই টেনশন করো না, আমি বিয়েটা ভাঙছি। স্নিগ্ধ, বিয়ে ভাঙার পর প্রলয় হয়ে যাবে। হোক, সেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। স্নিগ্ধ ফোন ধরছে না। আর বিয়ে ভাঙার পর আমি কই যাব? আমার তো যাওয়ারও জায়গা নেই। আগে বিয়েটা ভেঙে দিই, তারপর কি হয় দেখা যাবে। পরিণতি না ভেবে কাজ করো না প্লিজ। তাহলে কি বিয়ে করে নেবে? থমকে গেল ত্রয়ী। বিয়েটা ও কিছুতেই করতে পারবে না। এদিকে স্নিগ্ধ ফোন ধরছে না। কি যে করবে ও? স্নিগ্ধা বলল, আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। কিন্তু স্নিগ্ধ তো এই মুহূর্তে বিয়ে করার জন্য রেডি না। ও পারবে না আমাকে বিয়ে করতে। সেটা আমি বুঝবো, তুমি চুপ থাকো। আশার আলো দেখতে পেয়ে শান্ত হলো ত্রয়ী, কিন্তু টেনশন বাড়ছে হু হু করে। নিজেকে সামলে নিতেই পারছে না। স্নিগ্ধ কল ধরছে না। স্নিগ্ধা সবার আগে পাত্রপক্ষের রুমে এসে ঢুকলো। সোজা সাপটা বলল, ত্রয়ী আমার ভাবি। আমার ভাইয়ের সাথে অনেক আগেই ওর মনে মনে বিয়ে হয়ে গেছে। ওকে বিয়ে করে নিয়ে গেলে দুদিন পর আবার পালিয়ে আমার ভাইয়ের কাছেই চলে আসবে। সেটা কি মানতে পারবেন আপনারা? পারলে এই বিয়ে করুন, নয়তো কি করবেন আপনারাই ভাবুন। সবাই চেঁচামেচি শুরু করে দিল। মামা মামির মান সম্মান ধুলে মিশে যাওয়ার উপক্রম। ওরা এটা সেটা বলাবলি করতে লাগলো। এদিকে মামা মামি চিল্লাচিল্লি আরম্ভ করেছে। স্নিগ্ধাকে কোত্থেকে এসে এসব শুরু করছে এ ধরনের নানান কথা।
স্নিগ্ধা কারোর কথা তোয়াক্কা করলো না, কড়া কড়া কথা শুনিয়ে বিদায় করে দিল পাত্রপক্ষকে। ত্রয়ীর মামা মামি যাচ্ছে তাই বলে গালি দিচ্ছে ত্রয়ীকে। স্নিগ্ধা বলল, আমি আমার ভাবিকে আমার বাসায় নিয়ে যাচ্ছি, আপনাদেরকে আর ওর বোঝা বইতে হবে না। মামি জোরে জোরে গালি দিচ্ছিল ত্রয়ীকে। শয়তান মেয়ে, তোকে এত কষ্ট করে মানুষ করলাম, পড়াশোনা করলাম, তার এই প্রতিদান দিলি? ত্রয়ীরও কষ্ট হচ্ছিল মামা মামির জন্য, কিন্তু এই ছেলেকে বিয়ে করলে সে নিজেই মেনে নিতে পারতো না, চলে যেত পরপারে। তার চেয়ে স্নিগ্ধর বুকে থাকতে পারলে আজীবন নিশ্চিত সুখে থাকবেও। স্নিগ্ধা ত্রয়ীর হাত ধরে বেরিয়ে এলো বাড়ি থেকে, রিক্সায় উঠে সোজা চলে এলো নিজের বাসায়। কিন্তু এখানে সে আরেক বিপত্তি বাঁধবে সেটাকেও আগে ভাবিনি। যদিও ত্রয়ী মনে মনে অনেক দুশ্চিন্তায় ছিল, পাশে এসে বেল বাজাতেই মা এসে দরজা খুলে দিলেন। ত্রয়ীকে বউ সাজা দেখে উনি রীতিমতো অবাক। স্নিগ্ধা বলল, মা, ও হচ্ছে ভাইয়ের বউ। বড় ধরনের ধাক্কা খেয়ে গেলেন মা, অবাক হয়ে বলেন, মানে? মানে ও স্নিগ্ধ ভাইয়ের বউ। বাসায় তোলো। স্নিগ্ধ কোথায় আর কি বলিস এসব? স্নিগ্ধা অনেক বুদ্ধিমতী, ও জানে মাকে বলা হয় ত্রয়ী স্নিগ্ধর প্রেমিকা, তাহলে মা ওদেরকে মেনে নেওয়ার সুযোগ কম থাকবে। আগে বাসায় তোলা যাক, তারপর ধীরে সুস্থে সত্যিটা বলা যাবে। বলো, মা, ওরা আগেই বিয়ে করে ফেলেছে। আজকে আপুকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, তাই নিয়ে এলাম। মা একেবারে স্তব্ধ, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না উনি। দরজায় ঠায় দাঁড়িয়ে রইলেন। স্নিগ্ধা ত্রয়ীকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মায়ের বুকটা ফেটে যাচ্ছে ছেলের একা একা বিয়ের কথা শুনে। এদিকে ছেলে কিছুই জানে না এসবের, কেউ জানে না এরপর কি হবে। মা গালে হাত দিয়ে সোফার উপর বসে চিন্তা করছেন। স্নিগ্ধা ত্রয়ীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে পড়ল। ত্রয়ী বাথরুমে ঢুকে শাওয়ার নিল অনেকক্ষণ ধরে। স্নিগ্ধা মায়ের কাছে এসেছে মাকে সামলানোর জন্য। মা বলেন, আমার ছেলেকে আমি ভালো মতো চিনি রে মা, ও যে এরকম একটা কাজ করবে আমি কল্পনাও করিনি। মা, আপু অনেক ভালো একটা মেয়ে, ওরা খুব সুখী হবে, তুমি দেখো। আর আমরাও আশা করি সবাই মিলে অনেক হ্যাপি থাকতে পারবো। তুই আগে থেকে জানতিস সব? হুম। হায় রে, আমার মেয়েও আমাকে কিছু বললো না, আমার কপাল সব। মায়ের মুখের দিকে তাকিয়ে মায়া হলো স্নিগ্ধার। ইচ্ছে করলো সত্যিটা বলে দেয়, মাকে খুব ভালোবাসেও। আর প্রতিটা মাই সন্তানকে অনেক স্নেহ যত্নে বড় করে তোলেন, কাজেই মায়ের কষ্টটা স্বাভাবিক। কি যে করবে এখন, ভাইকে একটাবার ফোন দেওয়া দরকার। স্নিগ্ধা রুমে এসে ভাইয়ের নাম্বারে কল দিল। এখনো ব্যস্ত সে, ফোন রিসিভ করছে না। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলবে। সত্যটা বলার জন্য মায়ের পাশে এসে বসলো স্নিগ্ধা, কিন্তু তার আগে মা বাবাকে কল দিয়ে স্নিগ্ধর বিয়ের কথা জানিয়ে দিয়েছে। বাবা দ্রুত চলে আসলেন বাসায়। স্নিগ্ধা একবার বাবার দিকে তাকাচ্ছে তো আরেকবার মায়ের দিকে। কি যে করবে বুঝে আসছে না ওর। বাবা রেগে মেগে আগুন হয়ে বলেন, কোথায় সেই মেয়ে দেখি, আসতে বলো ওকে। স্নিগ্ধা বাবাকে অনেক ভয় পায়। এখন রাগত চেহারা দেখে আরো ভয় লাগছে, কথা বলার সাহস পাচ্ছে না ও। গুটি গুটি পায়ে রুমে এসে ত্রয়ীকে ডেকে নিয়ে গেল ড্রয়িং রুমে। ত্রয়ীর মুখটা দেখে বাবা ভুর কুচকালেন। মেয়েটা বেশ সুন্দর, স্নিগ্ধর পছন্দ আছে বলতে হবে। মেয়েকে পছন্দ হয়েছে বলে বাবার রাগ দেখালেন না, কিন্তু এভাবে একা একা বিয়ে করাটাকে উনি প্রাধান্য দিবেন না কখনো। উনি সরাসরি স্নিগ্ধ যেখানে কাজে গেছে সেখানকার একজনকে ফোন দিয়ে বললেন দ্রুত বাসায় চলে আসতে। স্নিগ্ধ জানালো খুব দ্রুত বাসায় আসবে সে। স্নিগ্ধ বাসায় এসে বাবা মায়ের সাথে ত্রয়ীকে দেখে ভরকে গেল। সাথে সাথেই মুচকি হাসি ফুটে উঠল ওর মুখে। ত্রয়ীর দিকে তাকিয়ে বলল, বাসায় চলে এসেছো, চিনলে কিভাবে বাসা? বাবা রেগে গেলেন ছেলের আচরণ দেখে। বাবা মাকে না বলেই বিয়ে করেছে, আবার বাবার সামনে স্ত্রীকে বলছে বাসা চিনলে কিভাবে। উনি রেগে আগুন হয়ে স্নিগ্ধকে বললেন, শ্বশুরবাড়ি সব মেয়েই চেনে। বাবার মুখে কথাটা শুনে শব্দ করে হাসলো স্নিগ্ধ। স্নিগ্ধা ইশারায় ওকে হাসতে বারণ করছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই ওর। বাবা বললেন, এত বেয়াদব কবে হয়েছিস তুই? স্নিগ্ধা এবার সিরিয়াস হলো, মাথা সোজা করে পড়ল। মেয়ে পছন্দ হয়েছে আমাদেরকে বললে সমস্যা কোথায় ছিল? অনেকবার বলেছি কখনো একা একা বিয়ে করবি না। স্নিগ্ধ ভুর কুচকালো। একা একা বিয়ে মানে? সে কবে বিয়ে করেছে আবার? ও চোখ বড় বড় করে একবার ত্রয়ীর দিকে তো আর একবার স্নিগ্ধার দিকে তাকাতে লাগলো।
ত্রয়ী মুখ কাচুমাচু করে বসে আছে। স্নিগ্ধা ইশারায় বোঝাতে চাইল। আমি বলেছি। স্নিগ্ধ বাবার পাশে বসে বলল, বাবা, আব্বু স্নিগ্ধা ফাইজলামো করেছে তাই না? তোর তুমিও না। ইয়ার কি রাখ, আমি জানতে চাচ্ছি বিয়ে কেন করেছিস আমাদেরকে না জানিয়ে? স্নিগ্ধ মাথাটা ঝাঁকুনি দিয়ে বলল, আমি বিয়ে করব কোন দুঃখে? আমি তো জানি তোমাদেরকে বললেই তোমরা বিয়ের ব্যবস্থা করবে। এই মেয়ে কে তাহলে? আব্বু, শি ইজ মাই গার্লফ্রেন্ড। আমাদের ভালোবাসার সম্পর্ক। বাবা মা একে অপরের দিকে মুখ চাউচাই করলেন। তারপর বাবা বললেন, ফাজলামো করার জায়গা পাও না? বিয়ে করা বউ এখন গার্লফ্রেন্ড হয়ে গেল? আব্বু, তোমরা আমাকে বিশ্বাস করো না? স্নিগ্ধা উঠে দাঁড়িয়ে বলল, আমি সব কিছু বুঝিয়ে বলছি। প্লিজ আগেই রেগে যেও না তোমরা। আসলে ত্রয়ী আপু ভাইয়ার প্রেমিকা, বউ নয়, ওদের বিয়ে হয়নি। বাবা মা একসাথে চেঁচিয়ে উঠে তাকালেন স্নিগ্ধার দিকে। হঠাৎ এরকম মিথ্যা বলার মানে কি তাহলে? স্নিগ্ধা বলল, আজকে ত্রয়ী আপুকে দেখতে এসেছিল। ও সারাদিন ভাইয়ার নাম্বারে কল দিয়েছে, কিন্তু ভাইয়ার রিসিভ করেনি। মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল। তখনই পাত্রপক্ষ বিয়ের সাজগোজ নিয়ে হাজির। ওরা আজকেই বিয়ে পড়িয়ে নিয়ে যাবে। বিয়ে হয়েই যাচ্ছিল প্রায়, সেই মুহূর্তে আমি গিয়ে হাজির। আমি ওই রাস্তা দিয়েই আসছিলাম, ভাবলাম একবার আপুর সাথে দেখা করে যাই। ভাবিওনি এরকম দেখতে পাবো। আমি আপুর বিয়ে ভেঙে দিয়ে ওকে নিয়ে এসেছি। স্নিগ্ধ অবাক হয়ে তাকালো ত্রয়ীর দিকে। ওর বুকটা মোচড়তেই উঠছিল। আজকে হারিয়ে ফেলতো ওর ভালোবাসাকে। ভাগ্যিস সময় মতো স্নিগ্ধা গিয়ে হাজির হয়েছিল। স্নিগ্ধা বলল, বাসায় এসে যদি বলতাম ও আমার বান্ধবী, তাহলে আম্মু বলতো বিয়ের কনেকে বাসায় পাঠিয়ে দে। কারণ কোনো বাবা মাই চায় না কারো মেয়ে পালিয়ে আসুক। ত্রয়ী আপুর পরনে বিয়ে শাড়ি ছিল, তাই বাধ্য হয়ে আমি বলেছিলাম এটা ভাইয়ার বউ। বান্ধবী বললে আম্মু উঠতে দিত না, আর ভাইয়ার গার্লফ্রেন্ড বললে জিজ্ঞেস করতো বিয়ের শাড়ি কেন। তাই বলেছি ভাইয়া স্ত্রী, যাতে ওকে বাসায় তোলা যায়। আমি আপুকে অনেক পছন্দ করি আম্মু, আর ভাইয়াও খুব ভালোবাসে। আমরা আর ওকে এই বাড়ি ছেড়ে যেতে দিব না। বাবা মা দুজনের দিকে তাকালেন। তারপর হাঁপ ছেড়ে বাঁচার মতো মা বললেন, জানতাম একটা ব্যাপার আছে। আমার ছেলে একা একা বিয়ে করতেই পারে না। ঠিক আছে, আমরা বিয়ের ব্যবস্থা করব, তোমরা কোনো টেনশন করো না। ত্রয়ী চমকে উঠল এবারে। সত্যি কি তাহলে এই বাড়িটা আজ থেকে ওর বাড়ি হবে? বাবা মা এত সহজে মেনে নেবেন? মা মেনে নিয়েছে ঠিকই, কিন্তু বাবার ব্যাপারে বাঁধলো বিপত্তি। বাবা বললেন, ঠিক আছে, তোমাকে আমারও পছন্দ হয়েছে। তোমার বাবা মাকে আমাদের বাসায় আসতে বলো, আমরা কথা বলবো। নয়তো ঠিকানা দাও, আমরা যাই। ত্রয়ী তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ বলল, আব্বু, ওর কেউ নেই জগতে। ও মামা মামির কাছে থাকতো। এবারে যত বিপত্তি বাবার। যার বাবা মা নেই, বাড়িঘর নেই, মামা মামির কাছে মানুষ, সেরকম একটা চালচুলোহীন মেয়েকে কিছুতেই উনি বাড়ির বউ হিসাবে গ্রহণ করবে না। এটা অসম্ভব বললেন। এটা তাহলে কিছুতেই মানতে পারি না আমি। বাবা মা নেই এরকম একটা মেয়ে? ত্রয়ীর বুকে একটা ধাক্কা এসে লাগলো। স্নিগ্ধা তাকালো বাবার দিকে। স্নিগ্ধ বলল, আব্বু, ও একটা মেয়ে। এখন যদি ও আমার স্ত্রী হয় তাহলে এই বাড়িটাই ওর বাড়ি হবে। তখন ওর একমাত্র পরিচয় হব আমরা। তাই বলে বাবা মা ছাড়া কাউকে? স্নিগ্ধ থমকে গেল কিছুক্ষণের জন্য। ত্রয়ী উঠে রুমের দিকে দৌড়ে চলে গেল। কষ্ট হতে লাগলো স্নিগ্ধর। ও জানে ত্রয়ী এখন কাঁদছে। স্নিগ্ধ বাবাকে বোঝানোর চেষ্টা করলো, বলল, মেয়েটা অনেক ভালো। ভালো অনেক মেয়েই থাকে, আমরাও তোমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দিব। আব্বু, আমরা তো ওর ঘরে গিয়ে পড়ে থাকবো না। ওর বাড়িঘর আছে কিনা সেটা দিয়ে আমাদের কি, তাই না? ও আমার স্ত্রী হবে, এটাই সবচেয়ে বড় কথা। নিজের স্ত্রীকে তাহলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখো। এটা আমার বাড়ি। আমার বাড়িতে কেন? তুমি কোনো চাকরিও করো না, বউকে খাওয়াবে কি? স্নিগ্ধ মাথা নিচু করে ফেলো, বলল, তাই বলে তুমি এখন ওকে তাড়িয়ে দিতে পারো না। ও কোথায় যাবে? যেখানে খুশি যাক। ও কোথায় থাকবে সেই চিন্তা আমার না। আমি ওর সাথে তোমার বিয়ে দিচ্ছি না, এটাই আসল কথা। তুমি পারলে ওর থাকার জায়গা করে দাও, কিন্তু এ বাড়ি থেকে চলে যেতে বলো ওকে। তুমি আমাদের ভালোবাসা মেনে নেবে না? না। আব্বু, আমিও তাহলে চলে যাব ওর সাথে। বাবা রেগে বলেন, যাও, যেতেই তো বললাম। তুমি এখনো বেকার, কি খাওয়াবে বউকে তাই দেখব। আব্বু, আমি বেকার বলেই তোমাকে অনুরোধ করছি।
মেয়েটাকে এই বাড়িতে থাকতে দাও। থাকতে দিলে তো হবে না। আমার সামনে তোমরা প্রেম করবে তা তো হবে না। হয় ওকে ত্যাগ করো, নয়তো আমাদেরকে ত্যাগ করো। বুকের ওপর পাথর এসে পড়ল স্নিগ্ধর। বাবা একটু বাড়াবাড়ি করছেন এবার। ত্রয়ী নিশ্চয়ই রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। ওর কান্নার কষ্ট সহ্য করতে পারে না স্নিগ্ধ। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। এখন কি করবে ও?